আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি যোদ্ধারা, আশা করি ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় পর্বে আলাপ করব মানব শারীরতত্ত্ব, রক্ত এবং সঞ্চালন। আগেই বলে নিচ্ছি, তোমরা যেই সময়টাতে অবস্থান করছো বা যেই মোমেন্টে তোমরা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা জেনে রাখো যে এই সময়টা ক্রুশিয়াল টাইম। এই সময়টাকে একেবারে কেবলমাত্র পরিশ্রম না করে একটু বুঝে পরিশ্রম করতে পারলে তাহলে সাকসেসটা আসবে। আর তোমরা যেই সময়টাতে এসেছো, এই সময়টাতে একটা হাইলি কম্পিটিটিভ মাইন্ডসেট নিয়ে আগাইতে হয়। কেন? বিকজ এর আগে তোমরা এসএসসি এবং এইচএসসি লেভেলে যে রেজাল্টটুকু করেছো সেটা হচ্ছে কেবলমাত্র তোমার পরিশ্রমের ফসল হিসাবে। A+ পেয়ে থাকলে তুমি সেটা পরিশ্রমের ফসল হিসেবে পেয়েছো আর তুমি চেষ্টা করেছো। কিন্তু এবার চেষ্টার সাথে ভাগ্য লাগবে, কারণ মিশন ঢাবি আমরা যে কোর্সটা চালাচ্ছি, এই কোর্সের সাথে পরবর্তীতে ভার্সিটিতে মানে গুচ্ছ বা কৃষি গুচ্ছে যেই ভর্তি পরীক্ষা প্রশ্নগুলো আসবে, সেগুলোও এটার সাথে মার্জ করা যাবে। এবং আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে একদম প্রপারলি প্রিপেয়ার করার জন্য। আজকে দ্বিতীয় পর্বের যাওয়ার আগে প্রথম পর্বে আমরা কি করেছিলাম একটু তোমাদেরকে মনে করায় দিই। আমি এর আগের বার রিক্যাপে তোমাদেরকে আমি পড়াইছিলাম রক্তের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য মনে আছে, রক্তের পিএইচের কথা মনে আছে, টেম্পারেচারের কথা মনে আছে, আপেক্ষিক গুরুত্বের কথা মনে আছে। দিস ইজ ভেরি নর্মাল, রাইট? সো এই ইনফরমেশনগুলোকে মনে রাখাটা সহজ। ম্যাটার অফ প্র্যাকটিস অ্যান্ড এক্সাম। আজকে তোমরা ডেইলি এক্সাম যেটা দিবা এবং গত ক্লাসের পরীক্ষার যে ডেইলি এক্সামগুলো দেখেছো, প্রশ্নগুলো কিন্তু খুব সহজ হয়, তাই না? এরকম এই প্রশ্নগুলোর মধ্যেই একটু ডিফিকাল্ট এবং আর একটু ক্রিটিক্যাল কোয়েশ্চেন আমরা ডিপ করব। হ্যাঁ, আজকে করব। সো আমরা রক্ত পড়েছি, রক্তের সাথে আমরা বৈশিষ্ট্য পড়েছি, প্লাস প্লাস এই বৈশিষ্ট্যের সাথে আরেকটা জিনিস হচ্ছে রক্তকণিকা। তোমাদের মনে করাই দেই, রক্তকণিকা যে তিনটা, অর্থাৎ আরবিসি, ডাব্লিউবিসি অ্যান্ড প্ল্যাটিলেটস, এইটার যে বৈশিষ্ট্যগুলো আছে, আয়ুষ্কাল আছে এবং কাজ আছে। এই কাজগুলো মনে রাখতে হবে। অনেক বেশিবার প্রশ্ন আসছে হিস্টামিন এবং হেপারিন নিয়ে। তারপরে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাকে? ডায়াবেটিস কি জিনিস? যেহেতু ঢাবিতে রিটেন আছে, সো রিটেনটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ রিটেনের যেই প্রশ্নপত্রগুলো আসে সেগুলো হচ্ছে একেবারে কনসেপচুয়াল। সো জিনিসগুলো যদি একটু ভালো করে পড়ে থাকো, আমার মনে হয় তোমাদেরকে কেউ আটকাতে পারবে না, আটকানো সম্ভব না। তাহলে এই হচ্ছে রক্তকণিকা। এর সাথে আরেকটা জিনিস হচ্ছে রক্ত প্লাস বৈশিষ্ট্য এবং রক্তকণিকা আমরা ভালো করে পড়ব। আরেকটা জিনিস হচ্ছে, খেয়াল করে দেখো তো তোমরা, 1 মিনিট। হ্যাঁ, রক্তকণিকার সাথে রক্ত প্লাস বৈশিষ্ট্য এবং রক্তকণিকার সাথে হৃৎপিণ্ড পড়েছিল, রাইট? হৃৎপিণ্ড আমি পড়িয়েছি। হৃৎপিণ্ডের কপাটিকা, হৃৎপিণ্ডের প্রাচীর, এই জাতীয় বিষয়গুলো আমি অলরেডি এক্সপ্লেন করেছি। তার সাথে সংবহনতন্ত্র, এই জাতীয় প্রশ্নগুলো যেগুলো হাই ফ্রিকোয়েন্সি প্রশ্ন। এখন ঘটনা হচ্ছে, আমরা এই কোর্সে হাই ফ্রিকোয়েন্সি প্রশ্নগুলো যেগুলো বারবার আসছে, হ্যাঁ অনেকবার আসছে, সেগুলোর সাথে বাকি প্রশ্নগুলোকে আমরা ইনক্লুড করব। যেমন ধরো, গতদিন আমরা যা পড়েছি তার মধ্যে ছোট্ট কয়েকটা রিক্যাপ তোমাদেরকে দেখাই। এই যে একটা শব্দ ছিল না, হৃৎপিণ্ডের প্রাচীরে, হৃৎপিণ্ডের প্রাচীর। প্রাচীর শব্দটার মানে কি? প্রাচীর শব্দটার মানে হচ্ছে বাইরের আবরণ। প্রাচীর শব্দটার মানে হচ্ছে বাইরের স্তর বা আবরণ, বাইরের স্তর বা আবরণ। তো এটা হচ্ছে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে। সো পালমোনারি, করোনারি, সাবক্লেভিয়ান বৃক্কের মধ্যে আমি কি বলেছিলাম মনে আছে? এটা অবশ্যই করোনারি ধমনী হবে। কেন? কারণ এই যে করোনারি, এই করোনারি মানে হচ্ছে আউটার ওয়াল অফ হার্ট। যখন পালমোনারি শব্দটা আমরা বলবো, তখন মনে রাখতে হবে যে এই যে পালমোনারি, এইটা মনে রাখবা যে এই পালমোনারি শব্দটা দিয়ে ফুসফুসকে ইন্ডিকেট করেছে। সো পালমোনারি তো এটা আসলে ফুসফুসে রক্ত সরবরাহ করে। সাবক্লেভিয়ান বক্ষ, আর বৃক্কীয় তো এটা বৃক্কে, তার মানে এইটা আসলে বৃক্কীয়, যেটাকে আমরা মেডিকেল টার্মে কি বলেছি? রেনাল। সো এটা রেনাল আর্টারি, বৃক্কে রক্ত সরবরাহ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরে? অ্যান্সার অবশ্যই করোনারি ধমনী। করোনারি ধমনী হৃৎপ্রাচীরে রক্ত সরবরাহ করে।
হৃৎপিণ্ডের বাই এবং ট্রাইকাসপিড কবাডিকা কোন তন্তুর সাহায্যে, কোন তন্তুর সাহায্যে? এই যে তন্তু মানে সুতা, বা এই যে সুতা, তন্তু, এই শব্দটার মানে হচ্ছে সুতা। এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল টাইমে ফাইবার বলি, কিন্তু যখন এটা সূক্ষ্ম সুতা হয়, হ্যাঁ, যখন এটা সূক্ষ্ম সুতা হয় তখন আমরা এটাকে ফাইব্রিল বলি, ফাইব্রিল। তো এখন মায়ো শব্দটার মানে, এই যে মায়ো, এই শব্দটার মানে হইল মাসেল, মাসেল। তার মানে মায়োফাইব্রিল হচ্ছে মাসেলের সুতা বা মাসেলের ফাইবার। এটা একেবারে যে হৃৎপিণ্ডের মধ্যে থাকবে বিষয়টা এরকম না। সো মায়োফাইব্রিল হচ্ছে সকল পেশির সুতা, সকল পেশি, সকল ধরনের পেশি। এখন কয় ধরনের পেশি আছে তোমরা জানো? ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃৎপেশি। তো সকল পেশিরই সুতা হচ্ছে মায়োফাইব্রিল। কিন্তু এইখানে কিন্তু প্রশ্ন করেছে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড। গাজী আজমল স্যারের বইয়ে একদম স্পষ্ট লেখা আছে এটা, যে এটা কর্ডি টেন্ডেনির সাথে যুক্ত, কর্ডি টেন্ডেনি। সো পার্কিনজি ফাইবার আর ট্রাইসেপস শব্দটা হচ্ছে ট্রাইসেপস, ট্রাইসেপস এটা আসলে মাসেলের নাম। তো এই যে হাত, এই হাতের এটা হচ্ছে বাইসেপস আর এটা হচ্ছে ট্রাইসেপস। তো তোমরা জানো এটাকে অ্যান্টাগনিস্টিক মাসেল বলে, আমরা পড়বো চ্যাপ্টার 7-এ। তো বাইসেপস পেশি যখন সংকুচিত হবে ট্রাইসেপস পেশি প্রসারিত হয়, আবার ট্রাইসেপস পেশি যখন সংকুচিত হয় বাইসেপস প্রসারিত হয়। যদি আমার মাসেল নাই, এটা আমি একটু দেখাইলাম আর কি। তো কর্ডি টেন্ডিনি এবং তার পাশে হচ্ছে কর্ডি টেন্ডিনি বাই এবং ট্রাইকাসপিড ভালভকে কানেক্ট করে রাখছে। সো পার্কিনজি ফাইবার ইজ অল অ্যাবাউট জাংশনাল টিস্যু। সো এইটা হচ্ছে জাংশনাল, জাংশনাল টিস্যু, জাংশনাল টিস্যু। তো ট্রাইসেপস আসলে কোনো মানে তন্তুর নাম না, ট্রাইসেপসটা হচ্ছে পেশির নাম, এইটা হচ্ছে পেশির নাম, পেশির নাম। সুতরাং এখানে রাইট অ্যান্সার হবে কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি। এবং বায়োলজি বইয়ের মধ্যে সুন্দর করে ওই যে জাংশনাল মানে হৃৎপিণ্ডের যখন ব্যাখ্যা দিয়েছে, ওই ব্যাখ্যার মধ্যে একদম স্পষ্ট করে বলছে যেটা কর্ডি টেন্ডিনির সাথে যুক্ত। যেমন ধরো তোমরা যখন এটা রিডিং পড়বা, এটা রিডিং পড়বা, ভালো করে রিডিং পড়বা, এই যে দেখো, এই যে দেখো, এইটা হচ্ছে কর্ডি টেন্ডিনি, এই যে এটা হচ্ছে কর্ডি টেন্ডিনি। তা এই যে মাসেলটা বা এই যে ফাইবারটা, এই যে ফাইবারটা মানে অলিন্দ এবং নিলয়, অলিন্দ এবং নিলয় এটার সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। এই হচ্ছে কর্ডি টেন্ডিনি, এই হচ্ছে কর্ডি টেন্ডিনি। এখানে একদম স্পষ্ট করে কর্ডি টেন্ডিনির পাশে লিখে দেওয়ার কথা। এটা এটা ইসের মধ্যে আছে, হৃৎপিণ্ডের, হৃৎপিণ্ডের যে গঠন, এই গঠনের মধ্যে আছে। তোমরা একটু রিডিংটা ভালো মতো পড়বা। কর্ডি টেন্ডিনির কথা এখানে অবশ্যই দেওয়ার কথা, বইয়ের মধ্যে আছে। আমি একদম এক্স্যাক্টলি এই মুহূর্তে দেখাতে পারছি না। আচ্ছা, এটা কর্ডি টেন্ডিনি হবে হৃৎপিণ্ড। আচ্ছা, আরেকটা কথা, আরেকটা কথা সেটা হলো পরে। সুতরাং এটা রাইট অ্যান্সার কি হবে? কর্ডি টেন্ডিনি হবে, মায়োফাইব্রিল না। অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের জন্য সঠিক নির্দেশিত পথ। এখন এটা কোন কোন বিশ্ববিদ্যালয়ের কোন সময় কোন পত্রের অংশ আসছে এটা আমরা লেখা আছে, এটা নিয়ে আমি কথা বলতে চাই না। হাই ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেনগুলো তোমরা দেখলে চিনো। প্রশ্ন হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহের জন্য সঠিক নির্দেশিত পথ। অক্সিজেন সমৃদ্ধ তার মানে আমাদের যে লাংস আছে, লাংস, আর আমাদের যে হার্ট আছে, হার্ট, হ্যাঁ, হার্ট যে আছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই এই হৃদ মানে লাংসের ভেতর থেকেই তো এই ধমনী বা শিরা হয়ে এই লাংসে আসে আর লেফট অ্যাট্রিয়ামে আসে, মানে বাম অলিন্দে আসে। তো এই যে লাংস, ওর ভিতরে কি হয়? এর ভিতরে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হয়, তাই তো হয়। অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ তো লাংসের ভিতরেই হচ্ছে। তো লাংসের ভিতরে যখন হয় অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জের পরে অক্সিজেনেটেড ব্লাডটা ফুসফুসীয় শিরা, শব্দটা কি? পালমোনারি ভেইন, ফুসফুসীয় শিরা, পালমোনারি ভেইন, ফুসফুসীয় শিরা দিয়ে এই রক্তটা এখানে আসে। কোথায়? হৃৎপিণ্ডে আসে। সো হৃৎপিণ্ডে যখন আসে এটা ফুসফুস থেকে অবশ্যই পালমোনারি শিরা দিয়ে বাম অ্যাট্রিয়ামে আসবে, বাম অ্যাট্রিয়ামে আসবে। সো বাম অ্যাট্রিয়ামে যে আসবে সেক্ষেত্রে ফুসফুস থেকে পালমোনারি ধমনী হয়ে কখনোই আসে না, পালমোনারি শিরা হয়ে
ফুসফুসে গিয়ে বাম অ্যাট্রিয়ামে আসে না, বাম অ্যাট্রিয়াম থেকে পালমোনারি শিরা ফুসফুস, নো, ইটস নট রাইট। তার মানে অক্সিজেনেটেড ব্লাডটা ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসবে এবং হৃৎপিণ্ডের বাম অলিন্দ থেকে বাম নিলয় হয়ে মহাধমনী দিয়ে সারা দেহে ছড়ায় যাবে, রাইট? তার মানে এটা হচ্ছে ফুসফুস, পালমোনারি শিরা, বাম অ্যাট্রিয়াম। দিস ইজ দ্য রাইট অ্যান্সার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সেটা ফুসফুস থেকেই আসবে, সো পালমোনারি শিরা হয়ে আসবে, পালমোনারি ধমনী না। কারণ এখানে যে ডান নিলয়, এই ডান নিলয় থেকে যখন রক্তটা ফুসফুসে যায় তখন সে ফুসফুসীয় ধমনী দিয়ে যায়। আর ফুসফুসে ধমনী দিয়ে কোন রক্ত যায়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। আর ফুসফুসের শিরা দিয়ে কোন রক্ত আসে? অক্সিজেন যুক্ত রক্ত। আশা করি এই কমন জিনিসগুলো তোমাদের মনে থাকবে, রাইট? কমন জিনিস মনে থাকবে। দুই বৃক্কে প্রতি মিনিটে এখানে প্রশ্নটা হচ্ছে খুব সেন্সিটিভ একটা প্রশ্ন। দুই বৃক্কে প্রতি মিনিটে কি পরিমাণ রক্ত সঞ্চালন হয়? তো কিডনিতে রক্ত সঞ্চালন তোমরা জানো, এখন কিডনির যে স্ট্রাকচার, তো কিডনি থেকে যেটা বের হয় সেটা হচ্ছে ইউরেটার, এটা তোমাদের জানা আছে। আর এইখানে যে এই ডরসাল অ্যাওর্টা অর্থাৎ হৃৎপিণ্ড থেকে যেটা চলে আসে এইটা হইল রেনাল আর্টারি। এটা হইল রেনাল আর্টারি, এটা রেনাল আর্টারি। তো রেনাল আর্টারি দিয়ে রক্তটা ঢোকে। তো এইখানে যখন ঢোকে, এই যে ঢোকে, তো রেনাল আর্টারি এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে এফারেন্ট আর্টারিওল দিয়ে ঢোকে। সো এখানে মাথায় রাখতে হবে প্রতি মিনিটে 125 মিলিলিটার 125 মিলিলিটার পার মিনিট ব্লাড এটাতে ঢোকে। ঠিক একইভাবে 125 মিলিলিটার পার মিনিট ব্লাড এখানে ঢোকে। তাহলে দুইটা মিলে 150 মানে 125 250 হবে। তার মানে এখানে রাইট অ্যান্সার শুড বি 250 মিলিলিটার। কিন্তু কাহিনী হচ্ছে 125 সিসি মানে ঢোকে হচ্ছে, এটাকে বলা হয় GFR, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। এই গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 125 সিসি পার মিনিট হইল রিঅ্যাবজর্পশন, অর্থাৎ এখান থেকে আবার বৃক্কীয় শিরার মাধ্যমে বডিতে প্রবেশ করে 124 সিসি পার মিনিট। তার মানে বাকি থাকে 1 সিসি। তার মানে এখান থেকে 125 থেকে 124 গেলে 1 সিসি পার মিনিট ইউরিন ক্রিয়েট হয়। 1 সিসি পার মিনিট ইউরিন ক্রিয়েট হয়। বুঝাতে পারছি? ওকে। তাইলে হৃৎপিণ্ডের প্রসারণ এটা আর বলে শেষ করা যাবে না, এটা তো সহজ জিনিস। তো কন্ট্রাকশন, কন্ট্রাকশন মানে হইল সংকোচন। তো সংকোচনকে সিস্টোল বলে, সংকোচনকে বলা হয় হচ্ছে সিস্টোল। আর প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। সো তোমার যেভাবে ইচ্ছা তুমি যেভাবে মনে রাখতে পারো, সসিপ্রডা দিয়ে মনে রাখতে পারো। আর এক্সপ্যানশন যখন হৃৎপিণ্ড প্রসারিত হবে তখন এইটার নাম হইল ডায়াস্টোল। তো ভার্সিটিতে যেহেতু প্রতিনিয়ত কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, নিজেকে একটু আপডেট করা লাগবে। তো এখানে যেহেতু হৃৎপিণ্ডের প্রসারণ বলেছে, তাহলে এই প্রসারণ হচ্ছে ডায়াস্টোল। ডায়াটোমা, করোনারি সঞ্চালন, সিস্টোল, দিজ আর নট দ্য রাইট ওয়ার্ড। তো এই ছিল মোটামুটিভাবে প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে শিরা প্রাচীরের মধ্যস্তর। আগেও বলেছি শিরা এবং ধমনী দুইটাই রক্তবাহিকা। সো রক্তবাহিকা যদি হয় এটাকে ইংলিশে বলা হয় ব্লাড ভ্যাসেলস মানে এটা হচ্ছে রক্তবাহিকা, রক্তবাহিকা, ব্লাড ভেসেলস। তো এই ব্লাড ভেসেলস তো দুই ধরনের, একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা। একটা হচ্ছে ধমনী আর একটা হচ্ছে শিরা। সো ধমনী যখন আমি এটাকে আর্টারি বলি তখন আমার অবচেতন মনে চলে আসে এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাহিত হয়। আর শিরা
এটা হচ্ছে ভেইন। অবচেতন মনে চলে আসে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বাহিত হয়। তো শিরার ভেতরে 3টা লেয়ার। তো একটা হচ্ছে মাঝখানের লেয়ার, তারপরেরটা হচ্ছে ভিতরের মাঝখানে, এবং সবার শেষে হচ্ছে বাইরের লেয়ার। তো এই জিনিসগুলোকে আমি এর আগের বারও আইডেন্টিফাই করে দিছিলাম যে এই হচ্ছে বাইরের লেয়ার আর এটা হচ্ছে মাঝখানের লেয়ার। সো ভিতরেরটা হচ্ছে ইন্টারনা, মাঝখানেরটা হচ্ছে মিডিয়া, বাইরেরটা হচ্ছে এক্সটার্না। নাম দেখলেই বোঝা যায়। সো একদম ভিতরে ইন্টারনা, ইন্টারনা, আর মাঝখানেরটা হচ্ছে মিডিয়া, টিউনিকা মিডিয়া, আর এরপরে হচ্ছে টিউনিকা এক্সটার্না। তাহলে এখানে মাঝখানেরটা কি হবে? টিউনিকা মিডিয়া হবে। মেসোডার্ম, টিউনিকা এক্সটার্না, এন্ডোথেলিয়াম, দিজ আর ডিফারেন্ট ইস্যুস। তো এই জিনিস অলরেডি আমি আলাপ করছি। তাহলে মোটামুটি যতটুকু আমি বললাম এটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসের একটা ছোট্ট সামারি তোমাদেরকে বলেছি। আমার আজকের ক্লাস এখান থেকে শুরু। এই যে শব্দটা হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ, শব্দটা কি? হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। সো এই শব্দটা হচ্ছে মায়ো প্লাস জেনিক। তো মায়োজেনিক শব্দটার মানে হচ্ছে, মায়ো শব্দটার মানে হইল পেশি বা মাসেল, আর জেনিক শব্দটার মানে হইল উৎপন্ন। এখানে একটা কমন জিনিস মাথায় রাখবা, এই যে হৃৎপিণ্ড আমাদের জীবদ্দশায় অ্যাভারেজ 26 লক্ষ বার, এরকমই তো লাইনটা, 26 লক্ষ বার, ডেটাগুলোর ক্ষেত্রে 2600 মিলিয়ন বার, 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়। এই যে 2600 মিলিয়ন, এটা তো এক একজনের লাইফস্টাইল এক এক রকম, বা এক একজনের লাইফ স্প্যানও এক এক রকম। কেউ 60 বছর বাঁচে, কেউ 70 বছর বাঁচে, কেউ 25 বছর বাঁচে। এটা আসলে একটা অ্যাভারেজ করা হয়েছে, ইটস নট ফিক্সড। তো এই যে বিষয়টা যে সবসময় এরকম হচ্ছে যে হৃৎপিণ্ডের প্রসারণ এবং সংকোচন অলওয়েজ যে হচ্ছে, তো এটা তো বাইরে থেকে কোনো শক্তি করে দিচ্ছে না। এখানে একটা স্নায়ুতন্তু, এই যে এসএ নোড, এসএ নোড, এটা হইল একটা স্নায়ু, সংবেদী স্নায়ু গুচ্ছ। তো এখানে সংবেদী শব্দটার মানে কি? সংবেদী শব্দটার মানে হচ্ছে সেন্স ক্যারি করে। তাহলে এই হচ্ছে সেন্সরি নার্ভ এন্ডিং, সেন্সরি নার্ভ এন্ডিং। একটু ভালো করে দেখো। তাহলে এই এসএ নোড হচ্ছে 10 থেকে 15 মিলিমিটার লম্বা, আর 3 মিলিমিটার চওড়া, আর 1 মিলিমিটার পুরু। তো এই যে একটা স্নায়ু গুচ্ছ আছে, আল্লাহর একটা অসীম লীলা খেলা, তাই না? ও এখানে ইলেকট্রিক ইম্পালস ক্যারি করে, সেটা এখান থেকে এবি নোডে যায়। এবি নোডে একটু দেরি হয়, এখান থেকে এখানে আসতে 0.04 সেকেন্ড সময় লাগে। তারপর এইখান থেকে আবার এটা 0.03 সেকেন্ড এখানে স্টে করে। তারপরে 0.09 সেকেন্ডে এটা এই বান্ডেল অফ হিজে যায়, এবং বান্ডেল অফ হিজ থেকে এটা পার্কিনজি ফাইবারে যায়। পার্কিনজি ফাইবার থেকে এটা 2টা মাসেলের দিকে এটা কি করে? মুভ করে। তো হৃৎপিণ্ডের যে নিলয়, অর্থাৎ বাম নিলয়, এই যে বাম নিলয়, যেটা সবচেয়ে মোটা, কারণ এখানে মাসেল আছে। সো এখানকার উদ্দীপনাটা যে ক্যারি হয়ে এখানে আসলো, তার মানে এই যে এসএ নোড, এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, বা এটাকে বলা হয় ন্যাচারাল পেস মানে স্পিড। এই যে বল করে না, যারা জোরে বল করে এদেরকে পেস বলার বলা হয়, পেস মানে স্পিড। তো যে পেসটাকে মেক করে, তো সেই হচ্ছে পেসমেকার। তো এটা হচ্ছে ডান অলিন্দের উপরে, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, এটা হচ্ছে সুপেরিয়র ভেনা কাভা। তো এটা হচ্ছে ডান অলিন্দের উপর একটা সংবেদী স্নায়ু হচ্ছে, যেটা ইলেকট্রিক ইম্পালসটাকে ক্যারি করতেছে। এটা এসএ নোড। কেন এসএ নোড? এটা সাইনো অ্যাট্রিয়াল মানে অলিন্দ। তো সাইনাস মানে খালি জায়গা, সাইনাস মানে ফাঁকা জায়গা। কোন ফাঁকা জায়গা? এই সুপেরিয়র ভেনা কাভা আর ডান অলিন্দের উপরে। তো সাইনাস আর অ্যাট্রিয়াম, এই শব্দটার মানে হচ্ছে অলিন্দ। তাহলে সাইনো অ্যাট্রিয়াল মানে হচ্ছে সাইনাস আর অ্যাট্রিয়ামের মধ্যকার যে অংশটা, এটার নাম হচ্ছে এসএ নোড। এরপরে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে, এজন্য এটার নাম হচ্ছে এভি নোড। নোড শব্দটার মানে হচ্ছে গুচ্ছবদ্ধ স্নায়ু। তো এভি শব্দটার মানে কি? এভি শব্দটার মানে হচ্ছে অ্যাট্রিও,
অ্যাট্রিওভেন্ট্রিকিউলার, অ্যাট্রিওভেন্ট্রিকুলার এভি নোড। এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা শব্দটার মানে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, এই শব্দটার মানে হচ্ছে নিম্ন মহাশিরা, নিম্ন মহাশিরা। তো এই যে উদ্দীপনা এখান থেকে এখানে আসে এবং এখান থেকে এখানে আসে, এই জায়গাটার মধ্যে একটা ডিলে আছে। এই ডিলেটা একটু মনে রাখবা, বইটা যখন পড়বা তখন মায়োজেনিক নিয়ন্ত্রণের এই জায়গাটা একদম ভালো করে পড়বা। সাইনোয়াট্রিয়াল নোড, হ্যাঁ, তাইলে যদি সাইনোয়াট্রিয়াল নোড এটার কার্যকারিতা কমে যায় তাহলে শ্বাসকষ্ট হয়, এটাকে ইস্কেমিয়া বলে। এই লাইনটা একটু লিখে রাখবা। সো আমরা চেষ্টা করি বইয়ের মাঝে মাঝে কিছু ইনফরমেশন লিখে রাখতে, যেন আমাদের একটু হেল্প হয় বা আমাদের স্টুডেন্টের একটু হেল্প হয়। বুঝতে পারলাম? তারপর এটা কি সাইনোয়াট্রিয়াল নোড, এগুলো কত মিলিমিটার লম্বা? 10 থেকে 15 মিলিমিটার লম্বা, 3 মিলিমিটার চওড়া। এটা পরীক্ষায় আসবে, ঢাবির পরীক্ষায় আসবে, এবং 1 মিলিমিটার পুরু। তাহলে একটা ইলেকট্রিক পটেনশিয়াল বা অ্যাকশন পটেনশিয়াল বা মানে ইলেকট্রিক তাড়না বা একটা ইম্পালস ক্রিয়েট হবে এসএ নোডে। তো এসএ নোডে যখন এই অ্যাকশন পটেনশিয়ালটা সৃষ্টি হয় তো ছড়াইতে হবে। তো ছড়াইলে এসএ নোডকে, এটাকে বলা হয় হৃদস্পন্দক। হৃদস্পন্দক শব্দটার মানে হচ্ছে যে হৃৎপিণ্ডের স্পন্দনটা সৃষ্টি করে। তো যে জারণ করে তাকে জারক বলে, যে বিজারণ করে তাকে বিজারক বলে, যে বিচার করে তাকে বিচারক বলে। তাহলে যে স্পন্দন সৃষ্টি করে তাকে স্পন্দক বলে। তাহলে এইটা পেসমেকার হিসাবে কাজ করে। এইটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 19-20 আসছে, মেডিকেল অ্যাডমিশনের 19-20 সালেও আসছে। আচ্ছা, তাইলে এখানে পেইনটা কোথায়, মানে জায়গাটা কোথায়? এই যে 0.03 সেকেন্ড সময় যে লাগে এসএন থেকে এভিএন পর্যন্ত আসতে, উদ্দীপনাটা আসতে টাইম লাগে কত? 0.03 সেকেন্ড। এভিএনে আইসা ও একটু স্টেবল হয়, একটু ডিলে করে, স্টেবল না, একটু ডিলে করে। সেই ডিলেটা কত? 0.09 সেকেন্ড। তো এভিএন হচ্ছে সেকেন্ড পোর্শনটা। এভিএন থেকে বান্ডেল অফ হিস পর্যন্ত যাইতে যে সময় লাগে, এখানে আরও 0.04 সেকেন্ড টাইম লাগে। এই টোটাল টাইমিং হচ্ছে 0.16 সেকেন্ড। তো এই যে উদ্দীপনা ভেন্ট্রিকল পর্যন্ত পৌঁছাইতে 0.16 সেকেন্ড সময় লাগে। তার মানে এর ফলে ভেন্ট্রিকলের সিস্টোল শুরুর আগে অ্যাট্রিয়ামের সিস্টোল সম্পন্ন হয়। কি একটা মজার ব্যাপার, কি একটা সারপ্রাইজিং ব্যাপার। কারণ অ্যাট্রিয়াম সিস্টোল করলে তো হচ্ছে গিয়ে, মানে ভেন্ট্রিকলের সিস্টোল শুরুর আগে, ভেন্ট্রিকল মানে কি নিলয়, তো নিলয় চাপ দেওয়ার আগে অলিন্দ চাপ দেয়, নিলয় চাপ দেওয়ার আগে অলিন্দ চাপ দেয়। এই দেরিটা হয় এই কারণে। তার মানে কেমন দেরি হচ্ছে, কোথায় দেরি হচ্ছে, এই পার্টটুকু পরীক্ষায় আসবে। এখানে আমি কথাবার্তা কিছু লিখে রাখছি, মেডিকেল অ্যাডমিশনে কখন কখন কিভাবে আসছে এটা লিখে রাখছি, এটা তোমাদের দেখানোর জন্য আর কি। সো তোমরা যখন কন্টেন্ট হিসাবে পড়বা তখন আমার স্লাইড পড়বা। সো এটার নাম কেন জাংশনাল টিস্যু? জাংশন মানে হচ্ছে যেখানে এসে মিলিত হয়, জাংশন। সো শব্দটার নাম হচ্ছে জাংশন, এবং এইটার বাংলা হচ্ছে মিলনস্থল। এইটার বাংলা কি? মিলনস্থল। তার মানে এখানে পেইন হচ্ছে, আমি এখানে কিছু জিনিস লিখে রাখছি মানে ইউজুয়ালি দেওয়ার জন্য আর কি, যে হ্যাঁ কোত্থেকে কোথায় যাবে, সাইনোঅ্যাট্রিয়াল থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার এবং বান্ডেল অফ হিস। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে যাইতে সময় লাগে 0.03 সেকেন্ড। তারপর অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে এটা ডিলে করে 0.09 সেকেন্ড। তারপরে এখান থেকে বান্ডেল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবারে যাইতে সময় লাগে অ্যাগেইন 0.04 সেকেন্ড। তো এই যে বান্ডেল অফ হিস হয়ে পার্কিনজি ফাইবারে যাচ্ছে, এখানে টোটাল টাইম হচ্ছে 0.03 সেকেন্ড, 0.09 সেকেন্ড, 0.04 সেকেন্ড। তো অল টুগেদার 0.16 সেকেন্ডের একটা ডিলে আছে এখানে অল টুগেদার।
সো আমি এখানে মোটামুটিভাবে কয়েকটা লাইন লিখে রাখছি, যেগুলো তোমাদের ভার্সিটিতে, জিএসটিতে, কৃষিগুচ্ছে যে কোনো জমার ক্ষেত্রে লাগবে। সো এটার নাম হচ্ছে জাংশনাল টিস্যু অফ হার্ট। এবং মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিটের প্রশ্নপত্রে ম্যাক্সিমাম প্রশ্ন যেহেতু বায়োলজি থেকে আসে। সো তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও, আমার মনে হয় যে তোমাদের উচিত হবে বায়োলজিটাকে ভালো করে একটু পড়ে ফেলা এবং কনসেপচুয়ালি নিজেকে আপডেটেড রাখা। এই হচ্ছে তাহলে এখানে যে কথাগুলো লেখা আছে এগুলো তোমাদের নিজেদের জন্য। সারাক্ষণ আমি বললে হয়তো এটা শুনে মনে রাখতে কষ্ট যদি হয়ে থাকে, তাহলে আমার এই স্লাইড কথা বলবে। সো এখানে কোথায় মানব হৃৎপিণ্ডের কোন জায়গায় সাইনোয়াট্রিয়াল নোড অবস্থিত? দেখো ডিউ 1718 সালে আসছে। তো এটা অবশ্যই সাইনোয়াট্রিয়াল নোড বাম অলিন্দে, ডান নিলয়ে তো নাই, সাইনোঅ্যাট্রিয়াল। তার মানে শব্দটা যখন আমরা সাইনোঅ্যাট্রিয়াল বলতেছি, তো এইখানেই তো আমার অ্যাট্রিয়াম চলে আসতেছে। তো এই অ্যাট্রিয়াম শব্দটার মানে কি? অলিন্দ। এটা অলিন্দ হবে, তার মানে এটা ডান অলিন্দে। এটা কোথায়? ডান অলিন্দে। আবার একই প্রশ্ন, কোথায়? ডান, আচ্ছা এটা রাজশাহী ইউনিভার্সিটি, ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে। সো সেম, এটা ভেন্ট্রিকলে হওয়ার কোনো সম্ভাবনা নাই, বাম অ্যাট্রিয়ামে হওয়ার সম্ভাবনা নাই। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের সক্রিয় ভূমিকা পালন করে। এই যে একটা শব্দ না, সক্রিয় ভূমিকা, এই যে শব্দটা না, সক্রিয় ভূমিকা, একদম বইয়ের লাইন, এটা সক্রিয় ভূমিকা পালন করে কে? মায়োকার্ডিয়াম। কেন? প্রশ্ন করছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সক্রিয় ভূমিকা পালন করে কোন স্তর? সো হৃৎপিণ্ডের স্তর তো 3টা। দেখো JUD ইউনিট মানে হাই ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন, আরও এরকম আছে। সহজ কথা, একদম বইয়ের লাইন। তুমি যদি বইয়ের লাইনটাতে ঢোকো, তাহলে হৃৎপিণ্ডের যে গঠন না, এই গঠনের মধ্যে দেখাচ্ছি আমি। এই যে দেখো একদম স্পষ্ট আজমত স্যারের বইয়ে, এই যে মায়োকার্ডিয়াম, দেখো এই স্তরের পেশি দৃঢ় প্রকৃতির, যেহেতু মোটা, এবং এগুলো হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের সক্রিয় ভূমিকা পালন করে। তো একদম বইয়ের লাইন। তো যেহেতু বইয়ের লাইন, তা বুঝতেই পারতেছি এখানে রাইট অ্যান্সার মায়োকার্ডিয়াম হবে। এপিকার্ডিয়াম নো। এপি শব্দটার মানে হচ্ছে বাইরে, সুপেরিয়র শব্দটার মানে হচ্ছে ভিতরে, পেরি এই শব্দটার মানে হইল চারপাশে, পেরি এই শব্দটার মানে চারপাশে, এন্ডো এই শব্দটার মানে হইল ভেতরে। সো দিস ইজ নট মায়োকার্ডিয়াম হবে। কেন? কারণ মায়ো এই শব্দটার মানে হইল মাসেল, এই শব্দটার মানে হচ্ছে মাসেল। এখানে এরপরের কনসেপ্টটা হচ্ছে ব্যারোরিসেপ্টর। এখন ধরো আমাদের স্নায়বিক উদ্দীপনা তো সবসময় একরকম থাকে না। কখনো আমরা খুব টেন্সড থাকি, আমরা কখনো খুব দুশ্চিন্তিত থাকি, কখনো খুব আনন্দিত থাকি, কখনো ভয়ে থাকি। বিভিন্ন ধরনের সিচুয়েশনস আমাদেরকে কন্ট্রোল করে। সো ইন দিস কেস সামটাইমস আওয়ার ব্লাড প্রেশারস ইজ নট ইন কন্ট্রোলড। সো এটাকে কন্ট্রোল করার জন্য একটা অটোনমিক নার্ভাস সিস্টেম আছে, যেটা আমাদের বডিকে আমাদের ইমোশনের সাথে, আমাদের ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে একটা কানেকশনস ক্রিয়েট করতে পারে। সো ইন দিস কেস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে ব্যারো রিসেপ্টর এই শব্দটা আসছে, ব্যারো রিসেপ্টর এই শব্দটা আসছে কেমনে? ব্যারো এই শব্দটার মানে হইল প্রেশার মানে হইল চাপ, আর রিসেপ্টরস এটা হচ্ছে সংগ্রাহক। রিসেপ্টরস মানে হচ্ছে সংগ্রাহক, রিসেপ্টরস এই শব্দটার মানে সংগ্রাহক। তো ও কানেক্ট করে, ও কালেক্ট করে, এবং কালেক্ট করার পরে ওইটাকে এক্সটেন্ড করে, সংগ্রাহক। সো এই হচ্ছে ব্রেইন, মস্তিষ্ক। সো ব্রেইনের যেই পার্টটা, এটা তো অগ্র, গুরু এবং মধ্য মস্তিষ্ক, মানে অগ্র মস্তিষ্কটারই যে সেরিব্রাম, এটাই হচ্ছে গুরু মস্তিষ্ক। তো অগ্র, মধ্য এবং পশ্চাৎ মস্তিষ্কের ব্যাপার আমি এখানে যাচ্ছি না। এখানে আমি যাচ্ছি এই যে নিচের পার্ট, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের নিচে এই জায়গাটার নাম হচ্ছে পন্স, এটার নাম মেডুলা অবলঙ্গাটা।
তো এই জায়গাটার নাম হচ্ছে পন্স, এইটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা। সো রিমেম্বার, দিস ইজ পন্স, দিস ইজ মেডুলা অবলঙ্গাটা। তো এইখানে যে স্নায়ুগুলো যায় এটা তো হার্ট। তো কোনো রকমভাবে হার্টের যদি স্পিড বা হার্টের সিস্টোলিক ডায়াস্টোলিক কন্ট্রোল না থাকে, তখন ও যখন চাপ বেশি দিবে, তো চাপ বেশি দিলে আর্চ অফ অ্যাওয়ার্টার মধ্যে রক্তের চাপ বেশি হবে। তো চাপ বেশি হলে এই অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর, এটার নাম কেন অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টরস। কেন এটা অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টরস? কারণ এটা অ্যাওর্টার মধ্যে আছে। তো ও যখন ফিল করবে, ও যখন চাপ ফিল করবে, তখন এই চাপটা, ও যখন উত্তেজিত হবে, অর্থাৎ ও যখন রক্তচাপটা বাড়ায় দিবে, তখন এই সেন্সটা এই যে ভেগাস নার্ভের মাধ্যমে, ভেগাস নার্ভ, হ্যাঁ, তো এই ভেগাস নার্ভের মাধ্যমে চলে যাবে হচ্ছে পন্স এন্ড মেডুলা অবলঙ্গাটা। ঠিক একইভাবে ক্যারোটিড নার্ভ, অর্থাৎ যেগুলা ক্যারোটিডস মানে ক্যারোটিড ভেইন, অর্থাৎ মস্তিষ্কে যেগুলা রক্ত সরবরাহ করতেছে, ক্যারোটিড আর্টারি। তো ক্যারোটিড আর্টারিটা যখন প্রসারিত হবে, তো সেই ক্যারোটিড আর্টারির সেন্সেশনটা এই গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু ক্যারি করবে। তো ক্যারি করলে পরে কি হবে? ক্যারি করলে ব্রেইন টের পাবে, বা এই স্নায়ুটা উদ্দীপনাটা যখন পন্স আর মেডুলা অবলঙ্গাটা যাবে, তখন এই ইন্টারনালি বডি অ্যাওয়ার হবে যে হার্টের বিট বেড়ে গেছে। যখন হার্টের বিট বেড়ে যায়, তখন মস্তিষ্ক রক্ত নালীগুলোকে প্রসারিত হওয়ার জন্য সেন্স প্রদান করে বা অর্ডার দেয়। তো সেই অর্ডারটাও স্নায়ুর মাধ্যমে আসে। তো যখন হার্টের বিট বেড়ে যাবে, তখন রক্ত নালীগুলোকে প্রসারিত করার অর্ডার আসবে, তখন আবার ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়। আর যখন রক্তের চাপ কমে যায়, তখন আর্টেরিয়ান ভেইনগুলোকে চাপ দিয়ে সংকুচিত করে রক্তের ফ্লোটাকে, অর্থাৎ চাপটাকে কন্ট্রোল করার জন্য আবার অর্ডার আসে। তো এই জন্য মাথায় রাখতে হবে, ব্যারোরিসেপ্টরস আর দ্য nerve sensations or nerve ending that understand or that carries the blood pressure's irregularity to the pons and medulla oblongata. তাইলে এখানে সেই কথাগুলো লেখা আছে। সো আমাদের রক্তচাপের যে ভারসাম্য, এটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস, ইন্টারনাল রেগুলেশনস। তো এটার নাম কি? এটা এখন যে শব্দটা হচ্ছে রিফ্লেক্স। রিফ্লেক্স হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্তী ক্রিয়া। রিফ্লেক্স অ্যাকশন হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। তাহলে ইনস্ট্যান্ট ব্রেইন যেন টের পাইলো এবং ব্রেইন যেটাকে আবার কন্ট্রোল করে ফেলাইলো, এটার নাম হচ্ছে ব্যারো রিফ্লেক্স। ডিউর রিটেনের জন্য একটু পরে রাখবা। তো ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমরা একটা বিশ্ববিদ্যালয়ে পড়বা এবং ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়বা, বিশ্ববিদ্যালয়টাকে ভালো করার জন্য তোমরা চেষ্টা করবা। তোমাদের মধ্যে অবশ্যই লেখাপড়ার একটা মানে পূর্ণাঙ্গ অবস্থা থাকা উচিত। নিজেদেরকে যোগ্য করে তোলার জন্য অনেক শিক্ষার্থী ফেল করে, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথে। তো তোমরা সামগ্রিকভাবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো, তারা যদি একটু চেষ্টাটা চালাও, আমার মনে হয় অনেক বেটার হবে। এবার আসি, তাহলে ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে একটা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর আর একটা হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। একটু কাহিনী শোনো। উচ্চচাপ ব্যারোরিসেপ্টরগুলো থাকে হচ্ছে আর্টারিতে, হ্যাঁ, আর্টারিতে। সেটা কোনটা? সেটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা, আবার ক্যারোটিড আর্টারি। তাইলে একটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা আর একটা হচ্ছে ক্যারোটিড আর্টারি। শব্দটা কি? ক্যারোটিড আর্টারি। তাহলে এইখানে যখন রিফ্লেক্সটা থাকবে, বা এইখানে যখন মানে রিফ্লেক্সটা থাকবে বা রিসেপ্টরসগুলো থাকবে, ও তখন টের পেলে কি হয়? অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, অনুপ্রস্থ অর্থাৎ এই প্রস্থ বরাবর, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, খেয়াল করো, এই প্রস্থ বরাবর অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ। এখানে থাকে ডান এবং বাম অন্তঃস্থ ক্যারোটিড বা ইন্টারনাল ক্যারোটিড আর্টারির
সাইনাস। অলওয়েজ মাথা রাখবা এই সাইনাস শব্দটার মানে হচ্ছে খালি জায়গা, খালি জায়গা। আর যেটা নিম্নচাপ বা ভলিউম বা কার্ডিওপালমোনারি ভ্যারোরিসেপ্টর শব্দটা কি? এটাকে বলা হয় ভলিউম বা আয়তন ব্যারোরিসেপ্টর। আয়তন ব্যারোরিসেপ্টরস, আয়তন ব্যারোরিসেপ্টরস, এটার মানে কি? নিম্নচাপ বা ভলিউম ব্যারোরিসেপ্টরস। তো কার্ডিওপালমোনারি, কার্ডিও শব্দের মানে হার্ট, পালমোনারি মানে হচ্ছে ফুসফুস। তাহলে এই যে ফুসফুস আর হার্টের মাঝখানে যে পালমোনারি ভেইন আর পালমোনারি আর্টারি আছে, এই জায়গাগুলোতে কোথায় থাকবে? সিস্টেমিক শিরা। সিস্টেমিক শিরা বলতে, সিস্টেমিক শিরা বলতে সুপেরিয়র আর ইনফেরিয়র ভেনা কাভা। অর্থাৎ আমাদের বডি থেকে রক্ত বের হয়ে যায় ধমনী পথে, তো ব্যাক করে তো শিরা দিয়ে, তো সকল শিরা আইসা মিলে কোথায়? হৃৎপিণ্ডের সুপেরিয়র আর ইনফেরিয়র ভেনা কাভা আইসা মিলে। তো সুপেরিয়র ইনফেরিয়র ভেনা কাভা আইসা মিললে পরে সেটা হচ্ছে আমার সিস্টেমিক শিরা। আর এটা কি? পালমোনারি রক্তবাহিকা। তো পালমোনারি রক্তবাহিকা কোনটা? যে রক্তবাহিকা, যে রক্তবাহিকা কোথায়? ফুসফুসে রক্ত ক্যারি করে। তো ফুসফুসে, তো ফুসফুসে কি করে? রক্ত ক্যারি করে, রক্ত বহন করে, সেটা হচ্ছে পালমোনারি রক্তবাহিকা। ডান অলিন্দ ডান নিলয়ের প্রাচীরে। ডান অলিন্দ আর ডান নিলয় কেন? কারণ সুপেরিয়র আর ইনফেরিয়র ভেনা কাভা আইসাই তো ডান অলিন্দে ঢুকবে, তারপর হচ্ছে ডান নিলয়ে ঢুকবে। সো ইন দিস কেস এটা ডান অলিন্দ ও ডান নিলয়ের প্রাচীর। ডান অলিন্দ ডান নিলয়ের প্রাচীরে। তো এখানে কি বললাম? কোথায় থাকে এই ব্যারোরিসেপ্টরের অবস্থান, পজিশন অফ ব্যারোরিসেপ্টর, ইট ইজ ইম্পর্টেন্ট। এটা অবশ্যই, এটা তোমরা মানে ধরে রাখতে পারো যে ইউ ডি ইউনিটের জন্য আসবে, ডি ইউর জন্য অবশ্যই, ডি ইউর জন্য বিউপির কোয়েশ্চেনে পাবা, পাবা এ প্রশ্ন পাবা। দেখো ব্যারোরিসেপ্টর কি? জিএসটির 23-24 সালের প্রশ্ন, ব্যারোরিসেপ্টর কি? তো প্রশ্ন তো হচ্ছে ব্যারোরিসেপ্টর, আমি শুরুতেই বলছি প্রশ্ন হচ্ছে ব্যারোরিসেপ্টর। এখানে আমি আগেও বলছি ব্যারোরিসেপ্টর হচ্ছে এই যে সংবেদী স্নায়ু। কোথায় এখানে শব্দটা বলছিলাম? সংবেদী স্নায়ু বা চাপ সংগ্রাহক। তো এখানে দেখো একটা প্রশ্ন হচ্ছে যে জাক্সটা গ্লোমেরুলার কোষ স্বয়ংক্রিয় স্নায়ু তো কি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু না, এটা সংবেদী স্নায়ু প্রান্ত, সংবেদী স্নায়ু প্রান্ত। জাক্সটা গ্লোমেরুলার এটা তো আরেক জায়গায় চলে গেছে। তো জাক্সটা গ্লোমেরুলার হচ্ছে কিডনির মধ্যে, কিডনির মধ্যে কর্টেক্স আর মেডুলা। তো হৃৎপিণ্ডে কিডনির যে দুইটা লেয়ার, আউটার লেয়ার আর ইনার লেয়ার, কিডনির আউটার লেয়ার হচ্ছে কর্টেক্স আর ইনার লেয়ার হচ্ছে মেডুলা। তো এইখানে তো এই যে এই দুই জায়গার মধ্যে নিয়ে যে নেফ্রনগুলো থাকে তাকে জাক্সটা মেডুলারি নেফ্রন বলা হয়। এটার সাথে তো এটার কোনো সম্পর্ক নাই। তো স্বয়ংক্রিয় স্নায়ুপ্রান্ত না, না, এটা হচ্ছে সংবেদী স্নায়ুপ্রান্ত। কেন সংবেদী? কারণ ও সেন্স ক্যারি করে, সেন্স ক্যারি করে। ক্যারোটিড ব্যারোরিসেপ্টর থেকে সংকেত কোন স্নায়ুর মাধ্যমে মেডুলা অবলঙ্গটায় যায়? মেডুলা অবলঙ্গটাতে প্রেরিত হয়। এটা অবশ্যই গ্লসোফেরেঞ্জিয়াল স্নায়ু। অলফ্যাক্টরি, অকিলোমোটর, ট্রক্লিয়ার না, উচ্চারণটা হচ্ছে ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার। এটা অ্যান্সারটা হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল। কেন? অলফ্যাক্টরি, এটা তো নাকে, অলফ্যাক্টরি স্নায়ু ঘ্রাণ নিতে হেল্প করবে। অলফ্যাক্টরি এটা কোথায়? এইটা হচ্ছে নাক, নাকের নাসারন্ধ্রের মধ্যে। হ্যাঁ, এখানে অলফ্যাক্টরি সেল আছে। এটা কি নিতে সাহায্য করবে? এইটা ঘ্রাণ নিতে সাহায্য করবে। অকিউলোমোটর, এটা হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালন, মুভমেন্ট অফ আইবল। তো সেটা হচ্ছে আইবল মুভমেন্ট, আইবল মুভমেন্ট। আর ট্রক্লিয়ারও অক্ষিগোলকের সঞ্চালন নিয়ন্ত্রণ করে। তো এখানে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ হচ্ছে এটা মেডুলা অবলঙ্গটায় ব্যারোরিসেপ্টর হিসাবে বা ব্যারোরিসেপ্টরের মানে সেন্সটাকে ক্যারি করতেছে। আয়তন রিসেপ্টর কোথায় অবস্থান করে? আয়তন রিসেপ্টর এটা তো এই যে কোথায় অবস্থান, এইটাই তো আমরা ওইখানে পড়ছি। তো এটা অবশ্যই পালমোনারি শিরে অবস্থান করে, সাবক্লাভিয়ান ধমনীতে না, মহাধমনীতে না, না এখানে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর এই ক্যারোটিড সাইনাস আর মহাধমনী, এখানে হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর অবস্থান করবে। উচ্চচাপ
ব্যারো রিসেপ্টরস অবস্থান করবে। তো বাকি থাকে হচ্ছে পালমোনারি শিরা। তো পালমোনারি শিরায় এই আয়তন রিসেপ্টর থাকে, পালমোনারি শিরায় আয়তন রিসেপ্টর থাকে। তোমরা ভবিষ্যৎ গ্র্যাজুয়েট, সো ইন্টারমিডিয়েটের সিলেবাসের উপরে তোমাদের 100% মানে 100% যেই কন্ট্রোল, 100% যে গ্র্যাপিং, এটা থাকা দরকার 100%। কোন জাতীয় ব্যারিসেপ্টর রক্তের আয়তন নিয়ন্ত্রণে, এটা একটু আগে বললাম, কোন জাতীয় আয়তন নিয়ন্ত্রণে, সো এটা হচ্ছে ভলিউম কন্ট্রোলার বা ভলিউম ব্যারোরিসেপ্টর, ভলিউম ব্যারো রিসেপ্টরস। তাহলে এটা কোনটা? এটা নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। নিম্নচাপ, উচ্চচাপ বা ক্যারোটিড হবে না। এটা আর্ম ফোর্স মেডিকেল কলেজ 23-24-এর প্রশ্ন। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ 23-24-এর প্রশ্ন। শোনো, তোমরা আসলে তোমাদের ভবিষ্যতে একটু ঠান্ডা মাথায় চেষ্টা করলে তোমাদের একটা ভালো সিট সম্ভব, একটা ভালো সিট সম্ভব। তো কোন বিশ্ববিদ্যালয়ে পড়বা, কোন অ্যালামনায়ের সাথে থাকবা, আশেপাশের ফ্রেন্ড কারা হচ্ছে, এটা অনেক কিছু ম্যাটার করে। সো তোমরা চেষ্টা করবা যে তোমাদের এই মোমেন্টের পরিশ্রম যেন কখনো মানে রং ডাইরেকশনে না হয়। কখনো রং ডাইরেকশনে যেন না হয়। কোন রিসেপ্টর রক্তচাপ নিয়ন্ত্রণে সাড়া দেয়? যেই ওর প্রশ্ন। তো দেখলেই বোঝা যাচ্ছে কেমো রিসেপ্টর, থার্মো রিসেপ্টর। আচ্ছা, ব্যারোরিসেপ্টর মনে হয় 2বার আসছে, এখানে সম্ভবত অন্য একটা অপশন আসবে। তাহলে রাইট লাইনটা তো অবশ্যই এইটা হবে। এখন আমরা ব্যারোরিসেপ্টর নিয়ে আলাপ করছি বলে এটা আমাদের কাছে ইজি লাগতেছে। শব্দটা হচ্ছে কি? কেমো রিসেপ্টরস। সো কেমো শব্দটা হচ্ছে কেমো, এটার মানে হচ্ছে, এটাকে তুমি চিন্তা করবা হচ্ছে কেমিক্যাল রিসেপ্টরস, কেমিক্যাল রিসেপ্টরস অর্থাৎ রাসায়নিক সংকেত বহন করে। আর এটা হচ্ছে থার্মো রিসেপ্টরস। শব্দটা হচ্ছে থার্মো শব্দটার মানে হচ্ছে হিট। সো রিসেপ্টরস এটা গ্রাহক। তো যেটা হিট সেন্সিটিভ, যেটা তাপীয় সংকেত ক্যারি করবে, সেটা হচ্ছে থার্মো রিসেপ্টর। আর যেটা চাপকে কন্ট্রোল করবে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাড়া দেয়, এটাকে বলা হয় ব্যারো রিফ্লেক্স। আর ব্যারো রিফ্লেক্সে যারা অংশগ্রহণ করবে তার নাম হচ্ছে ব্যারো রিসেপ্টরস। এখানে রক্তচাপ নিয়ে কথা বলা হয়েছে, ব্লাড প্রেশার আমি এগুলা বলবো না। ব্লাড প্রেশার, এখন বায়োলজি তো আসলে ধরো ফিজিক্স আর ম্যাথের মতো ওই রকম ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা নাই, এখানে ইনফরমেটিভ অ্যানালাইসিস আছে। সো ব্লাড প্রেশার তো অবশ্যই ধমনী গাত্রে পার্শ্বচাপ হবে। হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে রক্ত মহাধমনী দিয়ে সারা দেহে বাহিত হয়, তাই তো? তো সারা দেহে যখন বাহিত হয় তখন সারা দেহের বহনের উপর ভিত্তি করে যে রক্তের যে পার্শ্বচাপ, ধমনী গাত্রে যে পার্শ্বচাপ দেয়, এটাই হচ্ছে ব্লাড প্রেশার। তো এটা অবশ্যই তুমি যে টার্মসগুলারে মনে রাখবা সেটা হচ্ছে পার্শ্বচাপ। অবশ্যই মনে রাখবা যে যন্ত্র দিয়ে, এটা যে কতবার পরীক্ষা আসছে, একটা যন্ত্র স্ফিগমোম্যানোমিটার, মানে কি বলবো তোমারে, তোমরা এটা দেখছো? হ্যাঁ, স্ফিগমোম্যানোমিটার। তো এই জিনিস তোমরা দেখছো, রক্তচাপ মাপার যন্ত্র। আমি জানি না তোমরা ভালো করে এটাকে মাপতে পারো কিনা, এখন স্ফিগমোম্যানোমিটার কিন্তু মেলা টাইপের আছে। একদম কমন মানে একদম আদিকালের। এখন কিন্তু দুনিয়া আরো অনেক বেশি মানে আধুনিক হয়েছে এবং আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে, এইসব। তো স্ফিগমোম্যানোমিটারের চেহারা তোমরা দেখছো, এবং এই জিনিস তোমরা ব্যবহার করতে পারো কিনা আমি জানি না। তবে এখন এই ভিডিওটা দেখার পর যদি তোমার সুযোগ থাকে, তুমি একটু ফার্মেসিতে গিয়ে অথবা নিজের পরিচিত কারো কাছে, অথবা যেভাবেই হোক শিখার আগ্রহ থাকলে, আল্লাহ তাকে হেল্প করে, একটু শিখবা যে এখানে চাপ দিলে রক্তটা যে প্রসারিত হবে, বা এখানে যে চাপটা দিবে, এই চাপটা কিভাবে কন্ট্রোল করতে হয়। তো 120 মিলিমিটার পারস্তম্ভ আর 80 মিলিমিটার পারস্তম্ভ হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টোলিকের একটা নর্মাল রেঞ্জ ইন কেস অফ মিডল এজ পারসন। সো আস্তে আস্তে এজ বাড়লে ব্লাড প্রেশার বাড়তে থাকে, এজ কম থাকলে ব্লাড প্রেশার কম থাকে। এটা এতবার পরীক্ষায় আসছে, তো
তো ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয় যখন সংকুচিত হয় তখন রক্তচাপ বেশি থাকবে, স্বাভাবিক না? নিলয় সংকুচিত হলেই তো হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হবে, তো হৃৎপিণ্ড থেকে যখন রক্তটা বের হবে তখন চাপটা ধমনী গাত্রে দিবে, সো ডেফিনেটলি এটা চাপ বেশি থাকবে। আর এই চাপকে কি চাপ বলে? সিস্টোলিক প্রেশার। এটাকে এসপি বলা হয়, হ্যাঁ, সিস্টোলিক প্রেশার। শব্দটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। অন্যদিকে ভেন্ট্রিকুলার প্রসারণকালে রক্তচাপ সর্বনিম্ন পর্যায়ে থাকে। এখন সর্বনিম্ন পর্যায়ে থাকে, সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, একে বলা হয় কি? ডায়াস্টোলিক প্রেশার, এটাকে বলা হয় ডিপি। তো এটাকে আবার তোমরা ভুল করে ডিসপ্লে পিকচার বলো না। সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত? অ্যাভারেজ ইট ডাজ নট মানে ফিক্সড। অ্যাথলেটদের বেশি হয়, আবার যারা একটু অলস টাইপের মানুষ এদের আবার একটু কম হয়, এগুলো ভ্যারি করে, এগুলো আসলে ভ্যারি করে। তো এটা হচ্ছে অপটিমাম কত? 120 মিলিমিটার পারদ স্তম্ভ, এইচজি। এই যে এইচজি, এটা হচ্ছে হাইড্রার জাইরাম। হাইড্রার জাইরাম মানে হচ্ছে ল্যাটিন নাম, এটার হচ্ছে ইংলিশ নাম হচ্ছে মার্কারি, বাংলায় আমরা এটাকে পারদ বলি। আর এইটা একটা তরল ধাতু। কি ধাতু? তরল ধাতু। সিস্টোলিক এবং ডায়াস্টোলিক চাপের পার্থক্যকে কি বলে? পালস প্রেশার। এটা তোমরা ডিইউ রিটেনের জন্য একটু পড়বা, ডিইউ রিটেনের জন্য। এটা কেন? মানে সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার, এটাকে পালস প্রেশার বলে। তুমি মনে রাখবা, পিপি ইজ ইকুয়াল টু এসপি মাইনাস ডিপি। সো পালস প্রেশার ইকুয়ালস টু সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার। তো ইউজুয়ালি এটা কি হচ্ছে? এই 120 থেকে 80 মিলিমিটার পারদ স্তম্ভ আমি যদি বাদ দেই তাহলে এখানে 40 মিলিমিটার পারদ স্তম্ভ থাকতেছে। কত মিলিমিটার? 40 মিলিমিটার। 40 মিলিমিটার পারদ স্তম্ভ থাকতেছে এখানে। সো দিস ইজ দ্য সিচুয়েশন। এরপর দেখো কি কি প্রশ্ন আসতে পারে। একদম কমন, দেখো মানুষের রক্ত যে যন্ত্রের মাধ্যমে, মানে এই যে দেখো একজনের শ্বশুরবাড়ি থেকে আরেকজনের শ্বশুরবাড়িতে চলে গেলাম, কিন্তু একটা স্বাভাবিক প্রশ্ন আসে, হ্যাঁ এখন স্বাভাবিক মনে হচ্ছে, আমি রক্তচাপ আলাপ করছি বলে তোমাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যখন পরীক্ষার হলে থাকবে, পরীক্ষার হলে কেমন কেমন যেন লাগে, সহজ জিনিস মানুষ ভুল করে। এইটাই হচ্ছে স্নায়বিক উত্তেজনা, এটা কন্ট্রোল করতে পারলেই খেলা হয়ে যায়। তো এটা রাইট অ্যান্সার অবশ্যই স্ফিগমোম্যানোমিটার। কিন্তু এখানে কি? গ্লুকোমিটার হচ্ছে ডায়াবেটিস চেকার। এখন এটা নিয়ে আবার শুরু করলে কিন্তু আরেক দিক চলে যাবো। তো ইউজুয়ালি তোমরা জানো, মানুষের সুগার লেভেলটা যখন বেড়ে যায় ইনসুলিনের অভাবে, যখন ডায়াবেটিস মেলাইটাস হয়, তখন যেই যন্ত্রের সাহায্যে মানুষের সুগার লেভেলটা চেক করা হয় এটার নাম হচ্ছে গ্লুকোমিটার। হ্যাঁ, ফ্লুমিটারটা আমি জানি না, কিন্তু এখানে কোনোটা শুড নট বি দ্য অ্যান্সার। এখানে রাইট অ্যান্সার হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। কার্ডিয়াক চক্রে অলিন্দের সিস্টোলের বা ডায়াস্টোলের, এটা দেখো মানে এটাকে হাই ফ্রিকোয়েন্সি প্রশ্ন করে, যে জাহাঙ্গীরনগরের থেকে শুরু করে মানে কিছু বাদ নাই, মেডিকেল, ডেন্টাল, জাহাঙ্গীরনগর, জেইউর সব জায়গায় তুমি দেখো মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, কোথায় নাই প্রশ্ন? এই একটা প্রশ্ন 10, 11, 7, 8, 5, 6, ডেন্টালের 7, 8 আরও আসছে। এখন মানে এইটাই যে আসবে বা এত সহজ প্রশ্নই যে সবসময় আসবে এটা ধারণা আমরা করি না। আমরা মনে করি যে প্রতিনিয়ত যেহেতু ইন্টারের বইটা পরিবর্তন হচ্ছে এবং নতুন এডিশন আসতেছে, সুতরাং ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এটাই হবে। কিন্তু ঘটনা হচ্ছে বা রিয়েলিটি হচ্ছে, তোমরা স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে অনেক ভালো পরিশ্রম হয়তো করো না। তো না করার কারণে দেখো বিগত বছরগুলোতে আসন সংখ্যাই ফিক্সড, আসন সংখ্যা হয় না, ফিল আপ হয় না, স্টুডেন্ট নির্দিষ্ট সংখ্যক আসনে ভর্তিই হইতে পারে না, পাসই করে না। তো ওই যে চেষ্টাটুকুর একটা ঘাটতি আছে, অথবা এইচএসসিতে সিস্টেমেটিক মানে লেখাপড়া করার যে ঘাটতি, ওই ঘাটতিটাই এখানে কাজ করে। সো তোমরা চেষ্টা করো শুরু থেকে যেন এটাকে কাভার আপ করা যায়, ঠিক আছে? তাহলে এখানে তোমরা মাথায় রাখবা অ্যাট্রিয়াল সিস্টোল আর অ্যাট্রিয়াল ডায়াস্টোল। তো এস সবচেয়ে ছোট 0.1,
সিস্টোলিক ছোট, এটা মাথা রাখবা। তো এডি হচ্ছে 0.7, কারণ দুইটা মিলে 0.8 হইতে হবে। আর ভিএসভিডির ক্ষেত্রে ভিএস হচ্ছে অলওয়েজ 0.3 আর ভিডি হচ্ছে 0.5। তো দুইটার যোগফল 0.8, দুইটার যোগফল 0.8, কোনো মিস করার সুযোগ নেই। বলো এটা তোমরা মনে রাখতে পারবা? এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। সো অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়াল সিস্টল 0.1 সেকেন্ড, অ্যাট্রিয়াল ডায়াস্টল 0.7। যেইভাবেই প্রশ্ন হোক, এটা একটা হাই ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেন। কেন যেন এটা আসে, কেন যেন। সো কার্ডিয়াক চক্রে অলিন্দের ডায়াস্টল, অলিন্দ মানে অ্যাট্রিয়াল ডায়াস্টল, তো এডি 0.7 সেকেন্ড, কোনো মিস্টেক হবে না। তো 0.1 সেকেন্ড কোনটা? এএস অ্যাট্রিয়াল সিস্টল, 0.5 সেকেন্ড ভিডি, 0.53 সেকেন্ড ভিএস। মানবদেহের স্বাভাবিক ডায়াস্টলিক চাপ ডায়াস্টলিক, তো ডায়াস্টলিক কম হওয়ার কথা, তাহলে এটা কত হবে? এটা হবে 60 থেকে 90, মানে 80 হইল অ্যাভারেজ। তো স্বাভাবিক ডায়াস্টলিক চাপ, কাহিনীটা হচ্ছে প্রশ্নপত্রে যখন তোমরা একটু বইটার দিকে তাকাবা, ইউজুয়ালি জুলজিতে আমরা আজমল স্যারের বইটার দিকে বেশি ফোকাস করি, অন্যান্য টিচারও আছে, অন্যান্য টিচারদেরও আছে। দেখো এই যে এটা আসতেই থাকে। আবার একটা লাভ ডাবের ব্যাপার আছে, কিন্তু লাভ আর ডাব এটা নিয়ে কথা বলবো। হার্টবিট, আমরা স্টেথোস্কোপ যখন বুকের মধ্যে ধরি তখন সাউন্ড পাই আমরা, অ্যান্ড দ্যাট সাউন্ড ক্রিয়েটেড ফ্রম দ্য সেমিলুনার ভালভ ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এটা নিয়ে কথা বলবো। আমি বলতে চাচ্ছি প্রশ্নটা হচ্ছে ব্লাড প্রেশার নিয়ে। হ্যাঁ, একটু যাই, এই যে রক্তের চাপে যাই এইখানে, এই যে রক্তচাপ, তো দাঁড়া, ব্লাড প্রেশারের ক্ষেত্রে স্ফিগমোম্যানোমিটার, এটা নিয়ে আর বেশি কথা বলে না। এই যে দেখো, তো স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ হচ্ছে 60 থেকে 89, 90ও কিন্তু বলে না, 89। এই যে 1 মিলিমিটার পারস্তম্ভ কিন্তু অনেক বেশি পরিমাণে সিগনিফিক্যান্ট ডিফারেন্স ক্রিয়েট করে না, কিন্তু দেখো এখানে লেখা আছে। এবং অপটিমাম কত? 80। অপটিমাম মানে কি? অপটিমাম মানে হচ্ছে একদম ফাইন অ্যাভারেজ, সুন্দর একটা অ্যাভারেজ অপটিমাম। তো তোমরা যখন ডায়াস্টোলিক চাপের কথা চিন্তা করবা, 60 to 90, শুড নট বি 90, এটা উচিত ছিল লেখা হচ্ছে 60 to 89 মিলিমিটার এইচজি, একদম অ্যাকিউরেটলি চিন্তা করলে। বাট ইন দিস কেস দিজ আর নট রাইট। 70, 50, 10 ইজ নট রাইট, এখানে ব্যারোরিসেপ্টরের কিছু কথাবার্তা এখানে লিখে রাখছি, এগুলো তোমাদের পড়ার জন্য, তোমাদের রিভিশনের জন্য, আমার এই ম্যাটেরিয়ালগুলো তোমাদের রিভিশনের জন্য। সো এটা তোমরা মানে হলে যাওয়ার আগে পড়ে যেতে পারো, অথবা তোমরা যে অফলাইনের যে নোট করেছো বা অনলাইনে যেই নোট করেছো, যার কাছেই পড়েছো, আমার কাছে পড়ে থাকলে আমার নোট, অন্য কারো কাছে পড়ে থাকলে তার নোট, যেভাবেই হোক একটা কম্প্রিহেন্সিভ রিভিশন দিতে হবে। অ্যান্ড কম্প্রিহেন্সিভ রিভিশনটা এমনভাবে দিতে হবে যেন পড়ার পরে মনে থাকে আমি কি কি পড়েছি। এই মনে রাখাটা, এই ইমাজিনেশন পাওয়ারটাই উইল ক্রিয়েট দ্য ডিফারেন্স অ্যামং দ্য স্টুডেন্টস। এখানে ইনফরমেটিভ অ্যানালাইসিস আছে, এখানে কনসেপচুয়াল ভ্যারাইটি আছে, তো ওই জিনিসগুলোকে মাথায় রাখা জরুরি। ব্যারোরিসেপ্টর কয় প্রকার? 2 প্রকার। এক নম্বর উচ্চচাপ আর একটা নিম্নচাপ। এক উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, আরেকটা হচ্ছে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এই লাইনগুলো পড়ো একটু, যা বলেছি তার একটা সামারি আছে এখানে, মানুষের একদম সামারি। এটা পরীক্ষার হলে যাওয়ার আগে একটু পড়ে যাবে। হ্যাঁ, তোমরা পরীক্ষার হলে যাওয়ার আগে এই ইনফরমেশনগুলোকে একবার পড়ে যাবা, কারণ পরীক্ষার হলে ঢোকার আগে মানুষের একটা নার্ভাসনেস কাজ করে। তো এই নার্ভাসনেসগুলোকে মানে তোমাদেরকে জয় করতে হবে, এবং এই জয় করার একটাই রাস্তা, শরীর আর মনকে ঠান্ডা রেখে একটু রিভিশন দেওয়া। রক্তের আয়তন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। মানুষের রক্তচাপ পরিমাপ যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার, এটা বোঝো। এর আগে গ্লুকোমিটার নিয়ে কথা বলছি, ব্যারোমিটারও আছে, এরকম থার্মোমিটার। থার্মো মানে হিট, আর ব্যারো মানে হচ্ছে চাপ। তো স্ফিগমোম্যানোমিটার মানে হইল রক্তচাপ মাপার যন্ত্র। মানুষের রক্তপরিবাহীর সংবেদী স্নায়ুটার নাম কি? ব্যারোরিসেপ্টর। তো ব্যারোরিসেপ্টর কি? সংবেদী স্নায়ু। তারপরে রক্তচাপ মনিটর করে মস্তিষ্কমুখী ক্যারোটিড সাইনাসের রিসেপ্টর। কেন? কারণ এটা ধমনী থেকে
আর্চ অফ অ্যাওর্টা, মাথায় রেখো, এই আর্চ অফ অ্যাওর্টা থেকে ক্যারোটিড আর্টারি যেগুলো মস্তিষ্কে রক্ত সরবরাহ করে, দে উইল আইডেন্টিফাই যে রক্তের চাপটা বেশি কিনা। সো রক্তের চাপ মনিটর করে মস্তিষ্কমুখী ক্যারোটিড, ক্যারোটিড মানে টুয়ার্ডস ব্রেইন। অ্যাওরটিক ব্যারিসেপ্টর প্রেরিত হয় কোথায়? ভেগাস স্নায়ুর মাধ্যমে। অ্যাওরটিক ব্যারিসেপ্টর ভেগাস স্নায়ুর মাধ্যমে, আর ক্যারোটিড ব্যারিসেপ্টরগুলো গ্লসোফেরেঞ্জিয়ালের মাধ্যমে। তোমাদের মাথায় রাখতে হবে মানুষের করোটিক স্নায়ু কিন্তু 12 জোড়া। সো অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফেরেঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লসাল। সিরিয়ালি মনে রাখতে হবে, ব্রেকডাউন করার কোনো সুযোগ নেই বা ভাঙার কোনো সুযোগ নেই, সিকোয়েন্সকে কমানোর সুযোগ নেই। প্রবাহমান রক্ত ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি করে তাকে কি বলে? রক্তচাপ। উচ্চ রক্তচাপের অবস্থান কোথায়? অ্যাওরটিক আর্চ ও ক্যারোটিড সাইনাসে। আগেই বলেছি অ্যাওর্টার মধ্যে আর্চ মানে হচ্ছে ধনুকের মতো বাঁকানো অংশ। সো অ্যাওরটিক আর্চে উচ্চচাপ ব্যারিসেপ্টর থাকবে, ক্যারোটিড সাইনাসে থাকবেন। হোয়াট ইজ ক্যারোটিড সাইনাস? টুয়ার্ডস ব্রেইন, যেই আর্টারিগুলো রক্ত সরবরাহ করে তার ফাঁকা স্থান। স্বাভাবিক সিস্টোলিক চাপ কত? 110 থেকে 139। স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ কত? 60 থেকে 89। রক্তের চাপ ইউজুয়াল কত? 140 থেকে 90-এর বেশি হইলে হাইপার টেনশন, আর যদি ওই যে কম হয় তাহলে এটা হচ্ছে হাইপোটেনশন। আর রক্তচাপ পরিমাপ যন্ত্রের নাম কি? স্পিগমোমিটার, যদি এখানে আছে। সো ইউজুয়ালি the revision part should be comprehensive and less tensed. অধিক পরিমাণে চিন্তিত হওয়া যাবে না। তাহলে এখানে একটু মাথা রাখবে। আরেকটা শব্দ বলে দিই, তোমাদের মনে রাখতে হবে, হাইপার। হাইপার শব্দটার মানে হচ্ছে বেশি, আর হাইপো এই শব্দটার মানে হইল কম। হ্যাঁ, হাইপার গ্লাইসেমিয়া রক্তে শর্করার পরিমাণ বেশি, হাইপোগ্লাইসেমিয়া রক্তের শর্করার পরিমাণ কম, হাইপোথার্মিয়া রক্তের যে টেম্পারেচার এটা কমে যাওয়া, হাইপোথার্মিয়া। উচ্চ রক্তচাপ জনিত জটিলতা। এইবার আমাদের কিছু জটিলতা এবং ডিজিজ পড়া লাগবে। ডিজিজের পার্টে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের জটিলতা বা সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বললে আমরা দুইটা জিনিস বুঝবো, একটা হচ্ছে ব্রেইন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো স্ট্রোক, হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি, সাব অ্যারাকনয়েড হেমোরেজ, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর, এগুলো একটু মেডিকেল টার্মিনোলজি। তোমাদের যারা ভার্সিটি অ্যাডমিশন নিবা তাদের কাছে মনে হইতে পারে যে এই জিনিসগুলো একটু ডিফিকাল্ট, কিন্তু স্ট্রোক স্ট্রোক এই শব্দটা, স্ট্রোক শব্দটার ইউজুয়াল শব্দটার ব্যাখ্যা হচ্ছে আঘাত। স্ট্রোক মানে আঘাত। তো এই ঘটনাটা ঘটে হচ্ছে মস্তিষ্কে। সো ব্রেইনের কোনো আর্টারিতে যদি চর্বি জমে যায় এবং সেই কারণে যদি রক্তের প্রবাহ বাধাগ্রস্ত হয়, এটার নাম হচ্ছে স্ট্রোক। হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি, এনসেফালো এইটার মানে হইল মস্তিষ্ক। সো প্যাথি এই শব্দটার মানে হচ্ছে ডিজিজ। প্যাথি এই শব্দটার মানে হইল ডিজিজ বা রোগ। সো ব্রেইনের, হ্যাঁ, সাব অ্যারাকনয়েড হেমোরেজ, এটা হচ্ছে মস্তিষ্কের অভ্যন্তরে অ্যারাকনয়েড স্পেস আছে, ওইটার মধ্যে যদি রক্তক্ষরণ হয় বাইরে থেকে আঘাত করার কারণে, যদি বাইরে থেকে আঘাত করার কারণে এই মানে স্কাল ফাটে, স্কালের ভিতর থেকে যদি অ্যারাকনয়েড স্পেসে রক্তক্ষরণ হয়, এই যে হেমোরেজ, হেমোরেজ, এই হেমোরেজ শব্দটার মানে হইল রক্তক্ষরণ। হেমোরেজ এই শব্দটার মানে হইল রক্তক্ষরণ। লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর শব্দটার মানে হচ্ছে ব্যর্থতা। লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর এই শব্দটার মানে হচ্ছে ব্যর্থতা। ব্যর্থতা কি মানে? হচ্ছে ও যদি প্রপারলি ফাংশন না করতে পারে, এটাকে আরেকটু সুন্দর টার্মে বলা হয় ডিসফাংশন। এনজাইনা পেক্টোরিস, এনজাইনা মানে কি? হৃদশুল। এনজাইনা হৃদশুল মানে হচ্ছে ব্যথা। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটাকে বলা হয় এমআই, ভয়াবহ ব্যথা, মায়োকার্ডিয়াল। আনস্টেবল এনজাইনা, এনজাইনাটা স্টেবল আর আনস্টেবল কখনো পাই আমি একটু পরে দেখাচ্ছি। রেচনতন্ত্রের জটিলতা, এটাকে রেনাল ফেইলিউর বলে। ড্যামেজ, এই রেনাল ফেইলিউরের পরের যে টার্মটা যেটা হবে যে কিডনি ফেইলিউর বা রেনাল ফেইলিউরের অনেকগুলো রিজন থাকতে পারে।
এক্সেসিভ ডিহাইড্রেশন, কোনো এক্সটার্নাল অ্যাটাক অর এনি টাইপ অফ অ্যাক্সিডেন্ট, ডিহাইড্রেশন ডিউ টু ডায়রিয়া অর এনি আদার এক্সটার্নাল অ্যাক্সিডেন্ট, যে কোনো কারণ হইতে পারে। এছাড়া প্রিভিয়াস কোনো ডিজিজ স্টোরি থাকতে পারে। রেনাল ফেইলিয়ার বা কিডনি যখন আর ফাংশন করতে পারে না। চোখের রেটিনা জটিলতা কি? প্যাপিলিওডিমা, দৃষ্টি ত্রুটি, অন্ধত্ব, নিম্ন রক্তচাপ দ্বারা যে জটিলতা তাকে সিনকপ বলে। এটা একটু পরে রেখো, এটা একটু পরে রেখো। এগুলো হচ্ছে মানে আই ডিজিজ। দৃষ্টি ত্রুটির মধ্যে তোমরা ছোটোবেলায় পড়ে আসছো, দৃষ্টি ত্রুটিতে ছোটোবেলায় পড়ে আসছো এক মায়োপিয়া, মায়োপিয়া, আরেকটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, একটা হচ্ছে মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। এখানে এনজাইনার কিছু কথাবার্তা লেখা আছে, এটা একটু রিডিং পড়বা। এনজাইনা বা হৃদশুল আমি দেখাই দিচ্ছি বইয়ের মধ্যে কি কি জায়গায় পড়তে হবে, আমি দেখাই দিচ্ছি। একটু আমার সাথে তাকাও, হ্যাঁ, একটু আমার সাথে তাকাও। এই যে এনজাইনা, তো এটার কাহিনীটা কি? সেটা হইল, যদি এটা হৃৎপিণ্ডের যে মাসেল বা কার্ডিয়াক যে মাসেল বা হৃদপেশি, এইখানে যদি অক্সিজেন না পৌঁছায়, তার মানে হৃদপেশিতে যে ধমনির মাধ্যমে যে অক্সিজেন সহ পৌঁছাবে রক্তটা, ওইটা বাধাগ্রস্ত হইলে হৃদপেশি আক্রান্ত হবে। সো হৃদপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ না পায়, তো না পাবে কখন? তো রক্ত সরবরাহ পাবে না, কারণ রক্ত যাওয়ার পথ যদি অবরুদ্ধ হয়ে যায়, তো এটাকে বলা হয় অ্যাথারোস্ক্লেরোসিস বা অ্যাথারোমেটাস প্লাক যদি হয়, তখন এই ঘটনাটা ঘটবে। তখন বুকে ব্যথা হবে, বুকে দম বন্ধ হয়ে আসবে মনে হবে, অ্যান্ড দ্যাট কন্ডিশন ইজ কল্ড এনজাইনা পেক্টোরিস। এনজাইনা পেক্টোরিস খুব মনে রাখতে হবে। ডিইউতে এই প্রশ্ন আসবেই। এনজাইনা কয় প্রকার? একটা হচ্ছে স্টেবল এনজাইনা, আর একটা আনস্টেবল এনজাইনা, আর একটা হচ্ছে প্রিঞ্জ মেটাল এনজাইনা। খেয়াল রেখো, আমি আবারও বলতেছি, স্টেবল এনজাইনা এটা কখন হবে? পরিশ্রম কিংবা চরম আবেগীয় বিষণ্ণতার কারণে, পরিশ্রমের কারণে কাজ করতেছে হার্ট আর নিতে পারতেছে না, দ্যাট ইজ কল্ড স্টেবল এনজাইনা। আনস্টেবল এনজাইনা কখন? একটা মানুষ রেস্ট নিতেছে, শুয়ে আছে, কোনো ভারী কাজ করতেছে না, তখনও পেইন শুরু হয়েছে, তার মানে যদি বিশ্রামের সময় বুকের ব্যথা অনুভূত হয়, তাকে অস্থির এনজাইনা বলে। এবং এই ধরনের এনজাইনা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। এইটা ডিউর এমসিকিউতে আসতে পারে। হার্ট অ্যাটাকের পূর্ণ লক্ষণ কোন ধরনের এনজাইনা? আনস্টেবল এনজাইনা। আমি তোমাদেরকে বইটা দেখাচ্ছি, তোমাদের বই দেখার দরকার আছে। আমার ম্যাটেরিয়াল তো তোমরা পড়বাই, আমরা প্র্যাকটিস শিটও দিব ইনশাল্লাহ। কিন্তু ঘটনা হচ্ছে, একটা জায়গায় তোমাদেরকে স্টিক থাকতে হবে, সেটা হচ্ছে যে তোমরা যে বইটা কিনছো, আপডেটেড বইটা ইন্টারমিডিয়েটে পড়ছো না দাগাইয়া, দ্যাট উইল হেল্প ইউ। আরেকটা হচ্ছে প্রিঞ্জ মেটাল। এটা বিশ্রামেও হইতে পারে, ঘুমের সময় হইতে পারে, ঠান্ডার কারণে এই ধরনের এনজাইনা দেখা যায়, ঠান্ডার কারণে। তাহলে এইটা একটা এমসিকিউ হইতে পারে। তুমি দেখবা এটা ডিইউতেও আসতে পারে, এটা জেইউতে, জিএসটিতে, হোয়াটএভার, বিইউপি, এনিওয়্যার। প্রশ্ন করলে তো জটিল কঠিন প্রশ্ন, আসলে জটিল কঠিন ডিপেন্ডস অন পিপল কোনটা অ্যাকসেপ্ট করতে পারতেছে। এই যে স্বাভাবিক প্রশ্ন যে ঠান্ডার কারণে কোন ধরনের এনজাইনা দেখা যায়, উত্তর হচ্ছে প্রিঞ্জ মেটাল এনজাইনা। এখন কোনো স্টুডেন্ট যদি এটা না পড়ে, তার কাছে তো কঠিন লাগবে, আর যে পড়ে যাবে তার কাছে সবই সহজ লাগবে। এবং এখানে কোনো কঠিন প্রশ্ন নাই, তো এইটা হইল মোটামুটিভাবে কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টের উপর ভিত্তি করে দেখো প্রশ্ন, অস্থির এনজাইনা কখন ত্বরান্বিত হয়? একদম বইয়ের মধ্যে লেখা আছে, ধমনির লুমেন 90 to 99% সংকীর্ণ হয়ে গেলে। লুমেন কি জিনিস? এই লুমেন শব্দটার মানে হচ্ছে অভ্যন্তরীণ গহ্বর। এই লুমেন মানে হচ্ছে অভ্যন্তরীণ গহ্বর। কেন? এটা একদম বইয়ের মধ্যে লেখা আছে। হ্যাঁ, লেখা আছে, এটা কোনো এক জায়গায় লেখা আছে 90 to 99%। এটা লাইনটা আমি তোমাদের একটু দেখাই। একবার
হার্ট ফেলিওর এটা একদম স্পেসিফিকভাবে লেখা আছে। উইলিয়াম চার্ডেক হৃৎপিণ্ড, লাইনটা তোমাদেরকে দেখাবো, কারণ এই যে দেখো লাইনটা লেখা আছে, এই যে দেখো একদম বইয়ের মধ্যে লাইন লেখা আছে, ধমনীর লুমেন যদি 90 থেকে 99% সংকীর্ণ হয়ে যায়, যার পরিবর্তনশীল অস্থির এনজাইনা ত্বরান্বিত হয়। তার মানে একদম বইয়ের লাইন। তো তুমি দেখো ওই যে রক্ত যখন জমাট বাঁধে, তখন আমি একটু আগে উচ্চারণ করেছি এটার নাম কি, প্লাক। যে প্লাক যে জমাট বাঁধে কেন, কারণ এখানে হচ্ছে ওই যে হৃৎপিণ্ডের ভিতরে যদি যে ধমনী আছে সেই ধমনীর মধ্যে যদি চর্বি জমে যায়, তাহলে এই যে সংকীর্ণ হয়ে গেল। কেন সংকীর্ণ হয়ে যাব, এই হচ্ছে ধমনী আর এই ভিতরে হচ্ছে লুমেন। তো ভিতরে হচ্ছে লুমেন, তো এইখানে যদি চর্বি জমে, এইখানে যদি চর্বি জমে, এই যদি চর্বি জমে যায়, তাহলে দ্যাট ক্রিয়েটস আ ডিফারেন্স। তখন এখান দিয়ে রক্ত যাইতে পারে না, এবং রক্ত কম যাবে, এবং কম গেলে এই পাশে অক্সিজেনের অভাব হবে। আর সেই অভাব ফিল করবে কে? অভাব ফিল করবে হচ্ছে পেশি। পেশি। হৃৎপিণ্ড রক্তনালীর রোগকে কার্ডিওভাস্কুলার রোগ বলা হয়। কেন শব্দটা এটা আসছে? কারণ কার্ডিও এই শব্দটার মানে হচ্ছে হার্ট, আর ভাস্কিউলার এই শব্দটার মানে হচ্ছে ভেসেলস। কার্ডিও মানে হচ্ছে হার্ট, আর ভাস্কুলার মানে হচ্ছে ভেসেলস। এইখানে যে লাইনগুলো লেখা আছে একদম বুঝা মুখস্থ করা লাগবে মাই ডিয়ার। এখানে যে লাইন লেখা আছে সব বুঝে মুখস্থ করা লাগবে। এক নজর দেখো একটু স্লাইডটা, দেখো, এক নজর স্লাইডটা দেখলে বুঝতে পারবা যে খেলাটা আসলে এখানে কি হচ্ছে। ওকে, এবার এই স্লাইডটাতে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ড থেকে পরীক্ষায় 100%, এই যে এখানে একটু লেখা রাখো, 100% MCQ কমন পাবা তুমি ইউনিভার্সিটিতে, জিএসটিতেও পাবা, কৃষিগুচ্ছ পাইতে পারো। এখন ঘটনা হচ্ছে প্রশ্নের যে হার্ডনেস বা প্রশ্নপত্রের যে লেভেল, সেই লেভেল অনুসারে ধারণা করা হয় যে প্রশ্ন জিএসটিতে বা কৃষিগুচ্ছে নরমাল প্রশ্ন হয়। আসলে এটা ডিপেন্ড করে স্টুডেন্ট কিভাবে পার্সিউ করতেছে তার লেখাপড়াটা। তো যদি একটা স্টুডেন্ট ভালো মতো পার্সিউ করে লেখাপড়া, তার কাছে এটা কোনো ম্যাটার না। দেখো প্লিউরিসি শব্দটা একটু বুঝো। প্লিউরিসি মানে কি? প্লুরা শব্দটার মানে হচ্ছে ফুসফুসের আবরণ। তো যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় ফুসফুসের আবরণে, তো এটা হচ্ছে কি ভাইরাল ইনফেকশন টু দ্য প্লিউরা। পেরিকার্ডাইটিস শব্দটা বুঝো। পেরিকার্ডিয়াম, আইটিস এই শব্দটার মানে হচ্ছে প্রদাহ। পেরিকার্ডিয়াম মানে হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। এটার নাম হচ্ছে পেরিকার্ডাইটিস। তাহলে পেরিকার্ডাইটিস মানে হৃৎপিণ্ডের ঝিল্লিতে প্রদাহ। নিউমোনিয়া শব্দটা হচ্ছে নিউমোনিয়া, ফুসফুসের ব্যাকটেরিয়াল সংক্রমণ বা প্লুরাল প্রেসার। পালমোনারি এম্বোলাস মানে হচ্ছে জমাটবদ্ধতা, জমাট বাঁধা। হ্যাঁ, মানে এটা যদি হয় যে জমাট রক্ত ফুসফুসে প্রবেশ করে, নিম্নাঙ্গের জমাট রক্ত ফুসফুসে প্রবেশ করে, এটার নাম কি? পালমোনারি এম্বোলাস। পালমোনারি এই শব্দের মানে হইল ফুসফুস। মাইট্রাল কপাটিকার স্থান যদি কপাটিকা ডিসলোকেটেড হয়ে যায়, মাইট্রাল শব্দের মানে কি? মাইট্রাল এই শব্দের মানে হইল দ্বিপত্রী কপাটিকা। অ্যাওর্টিক ডিসেকশন ছিঁড়ে যাওয়া। ডাইসেক্ট মানে হচ্ছে কাটা।
তো ডাইসেকশন মানে কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া। কস্টোকন্ড্রাইটিস বা কস্টোকন্ড্রাইটিস, পরশুকার ভাঙন, শব্দটা হবে পরশুকার ভাঙন। যদি তোমাদের এত কিছু মনে না থাকে, পিত্তপাথড়ী, এগুলো সব হচ্ছে কার্ডিওভাস্কুলার সম্পর্কিত বা ডিজিজ সম্পর্কিত তথ্য। এখানে বুকে ব্যথার যতগুলা প্রকারভেদ আছে, এটা কষ্ট 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 শব্দটার মানে হচ্ছে কোস্টাল। কোস্টাল মানে হচ্ছে পরশুকার মাঝে। তাহলে এই যে কোস্টা, এই শব্দটার মানে হচ্ছে পরশুকার মাঝে। পরশুকা কোনটা? এই যে আমাদের বুকটা, বুকের যে খাঁচাটা, এটার মধ্যে যে হাড্ডিগুলো আছে, এটার নাম হচ্ছে পরশুকা। এখানে হৃদরোগ সম্পর্কিত আরও তথ্য দেওয়া আছে। যদি এটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা সিকিউ মানে রিটার্নের জন্য ইম্পর্টেন্ট, ডিইউ রিটার্নের জন্য, ডিইউ রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। ডিইউ রিটার্ন যখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তখন আমরা ইনশাল্লাহ এই আমার এক একটা স্লাইড ধরে ধরে দেখাই দিব যে এইগুলো পরীক্ষায় আসছে। এখন তোমরা যদি প্রপারলি অ্যান্সার করে আসতে পারো, আর যদি তোমাদের সাফল্যের গল্পে আমার বা আমাদের নামটা থাকে, এটি হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন দিন শেষে দেখো, তোমরা মাত্র ভার্সিটিতে উঠলা বা ভার্সিটিতে উঠবা, তোমাদের জীবনটা আরও কত কত পড়ে রয়েছে। তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা, এরপরে হয়তো হায়ার স্টাডিজের জন্য আবার দেশের বাইরে যাবা, তারপর একটা মাস্টার্স অথবা পিএইচডির জন্য অ্যাপ্লাই করবা, পিএইচডি ফান্ড পাইলে দেশের বাইরে গিয়ে আবার স্টাডি করবা। ইটস অল অ্যাবাউট আ লং জার্নি, তাই না? এই জার্নিটাতে আমরা চাইবো যে আমাদের দেশের এবং মানুষের যেন একটু উন্নয়ন হয়, দেশের মানুষের এবং যেন একটু উন্নয়ন হয়, প্লাস তোমাদের যেন একটু উন্নয়ন হয়, আমার যেন একটা উন্নয়ন হয়। তা আমার উন্নয়ন কিসে? আমার উন্নয়ন হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধিতে। তো অর্থনৈতিক সমৃদ্ধি কেমনে আসবে? যখন আমি অনেক বেশি পরিমাণে চেষ্টা করবো এবং পড়বো, ভালো পড়াবো, বেশি সংখ্যক স্টুডেন্ট কানেক্ট হবে। আর বেশি সংখ্যক স্টুডেন্ট কানেক্ট হলে মানুষের দোয়া পাবো, আর দোয়া পাইলে কোর্স ফি পাবো, এবং মানুষের দোয়া এটা বরকত হবে। সো বিভিন্নভাবে আমাদের জীবনে সফলতা আসতে পারে। সো তোমরা সেই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর পরে আমাদেরকে একটু থ্যাংক ইউ দিবা যে হ্যাঁ, আপনি যা বলছেন এগুলো কমন পাইছি। মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়ো শব্দটার মানে হলো মাসেল, মাসেলের বা হ্যাঁ, হৃৎপিণ্ডের পেশির যখন অক্সিজেনের ঘাটতি হবে। এখানে কিছু কথা লেখা আছে, হ্যাঁ, লক্ষণ কী কী, চিকিৎসা কী কী, লক্ষণ কী কী, চিকিৎসা কী কী, এভরিথিং। একটু রিডিং দিও, একটু রিডিং দিও, বুঝতে পারছি? একটু রিডিং দিবা। তারপর দেখো, এইটা আরো 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 ডেঞ্জারাস, এটা আরো 100% কমন, 100% কমন পাবাই তুমি। যে কি কি ধরনের মানে টেস্ট করা হয় কার্ডিয়াল বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজে, কি ধরনের টেস্ট করা হয়। আমি একটা একটা করে বলি, বই আছে এগুলা, মনে করো, একটু ভাবো। এক্স রে, সো এটা হাড্ডি ভেদ করতে পারে না, কিন্তু মাসেল আর ব্লাড ভেদ করে। তাহলে এক্স রে দিয়ে কি করা যাবে? হৃৎপিণ্ডের অবস্থান একদম মুখস্থ করো। হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য এক্স রে, হৃৎপিণ্ডের অবস্থান জানার জন্য এক্স রে, অথবা বোন ফ্র্যাকচার, এক্স রে দিয়ে এইটাও হবে। এটা অবশ্য যেহেতু মানে হার্টের চ্যাপ্টার আমরা পড়তেছি, এক্স রের আরও অনেক ইউজ আছে। তো বোন ফ্র্যাকচার এটা হচ্ছে কমন একটা ইউজ, হার্টের অবস্থান জানার জন্য এক্স রে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। সো এই ডিজিজগুলো ইম্পর্টেন্ট, এই ডিজিজগুলো থেকে এমসিকিউ হবেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছে, কৃষি গুচ্ছে আসবে এটা। ইসিজি, হৃৎপিণ্ডের প্রাথমিকভাবে রোগ নির্ণয়, এইটাও আসে। ইসিজি মানে কি? ইলেকট্রোকার্ডিওগ্রাম, হৃৎপিণ্ডের প্রাইমারি স্টেজে কোনো ডিজিজ আছে কিনা। তো এটা হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এক্সারসাইজ, ইটিটি ফুল ফর্ম হচ্ছে ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। তাহলে ইটিটি কি হবে? ইটিটি হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা জানার জন্য। ব্রেইন, নাট্রিউরেটেরিক প্রোটিন, বিএনপি,
এটা কিন্তু কোনো দলের কথা আমি বলিনি, এর একটা টেস্টের কথা বলছি। সো রক্তের বিএনপি দিয়ে হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, এটা কনফার্ম আসবে, কনফার্ম 100% কমন। আমি আন্দাজ করলাম, দেখো রক্তের বিএনপি কোন টেস্ট দিয়ে হার্ট ফেলিওর অবস্থা জানা যায়, বা বিএনপি দিয়ে কোন টেস্ট জানা যায়, এটা হচ্ছে কি হার্ট ফেলিওরের সিচুয়েশনটা কি, বা হার্ট ফেলিওর সম্পর্কে, এটা হার্ট ফেল করছে কিনা, হার্ট ফেল করছে কিনা বা করার সুযোগ বা চান্সেস আছে কিনা, এটা বিএনপি দিয়ে ট্রাই করা যাবে বা বিএনপি দিয়ে আইডেন্টিফাই করা যাবে। করোনারি এনজিওগ্রাম শব্দটা কি? করোনারি শব্দটা হচ্ছে করোনারি এনজিওগ্রাম, এটা একটু পাশে লেখা আছে ঝুঁকিপূর্ণ ব্যয়বহুল। তো এনজিওগ্রাম যদি করোনারিতে হয় তাহলে এটার কাহিনীটা কি? এটা হইলো হৃৎপিণ্ডের রক্তনালীতে কোনো ব্লক আছে কিনা, ওই তখনই হচ্ছে রিং পরাইতে হয়, অ্যান্ড দ্যাটস কল এনজিওপ্লাস্টি। তো এনজিওপ্লাস্টি কয় রকমের? চার রকমের, হ্যাঁ। বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, করোনারি স্টেন্টিং আর করোনারি অ্যাথেরেক্টমি। এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স অ্যান্ড ইমেজিং, এটা দিয়ে হৃৎপিণ্ডের পেশির অবস্থান জানা যায়। এইটাও পরীক্ষা আসবে, হৃৎপিণ্ডের পেশির অবস্থান জানার জন্য বা অবস্থা পেশি ঠিকঠাক আছে কিনা, এটার জন্য কোনটা? এমআরআই। কার্ডিয়াক এনজাইমস বা ট্রপোনিন সিকে, এটা হচ্ছে রোগীর হার্ট অ্যাটাক আছে কিনা, এটা একটু মুখস্থ করবা। ট্রপোনিন 1 দিয়ে হার্ট অ্যাটাক নিশ্চিত হওয়া যায়। পালস অক্সিমিটার দিয়ে রক্তের চাপ এবং অক্সিজেনের মাত্রা, এটা অনেকবার পরীক্ষা আসছে, অনেকবার। পালস অক্সিমিটার আসবে পরীক্ষায়। রক্তের চাপ মাপার জন্য স্ফিগমোনোমিটার আর বলার দরকার নেই। সেন্ট্রিফিউগাল দিয়ে তলানি পড়ার হার নির্ণয় করা যায়, মানে রক্তকণিকা ও রক্তচাপ বা রক্তরসকে আলাদা করে কাউন্ট করা যাবে। তার মানে আমরা এই স্লাইডে যতগুলা নাম পড়ছি প্রত্যেকটা নাম ইম্পর্টেন্ট। এক্স রে, আমার সাথে একটু মুখস্থ করো। এক্স রে হৃৎপিণ্ডের অবস্থান। ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম, এই ইসিজি দিয়ে হৃৎপিণ্ডের প্রাথমিকভাবে রোগ নির্ণয়। ইটিটি দিয়ে টেস্ট করা যাবে ও কতটুকু কার্যক্ষম, ইটিটি এক্সারসাইজ টলারেন্স টেস্ট। রক্তের বিএনপি দিয়ে হার্ট ফেলিয়ার করা যাবে। করোনারি এনজিওগ্রাম দিয়ে রক্তনালীর ব্লক আইডেন্টিফাই করা যাবে। এমআরআই দিয়ে হৃৎপেশির অবস্থা জানা যাবে। কার্ডিয়াক এনজাইমস দিয়ে রোগীর হার্ট অ্যাটাক আছে কিনা জানা যাবে। পালস অক্সিমিটার দিয়ে রক্তের চাপ এবং অক্সিজেনের মাত্রা আইডেন্টিফাই করা যায়। স্ফিগমোনোমিটার দিয়ে রক্তের চাপ, আর সেন্ট্রিফিউগাল যন্ত্র দিয়ে রক্তকণিকা এবং রক্তরসের আলাদা করার, কারণ মিনিটে 3000 বার রক্তটা ঘুরলে ওই রক্তের যে অবস্থান 55% রক্তরস আর 45% হচ্ছে রক্তকণিকা। এখন প্রশ্ন, এই যে দেখো, কোন পরীক্ষার মাধ্যমে হার্ট ফেলিয়ার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? দেখো জাহাঙ্গীরনগর আসছে। এখন প্রশ্নটা হচ্ছে হার্ট ফেলিয়ার, একদম লেখা ওই যে হার্ট ফেলিয়ার নিশ্চিত হওয়া যায়, এই যে বললাম না 100% কমন, এই যে রক্তের বিএনপি। তো বিএনপি দিয়ে এটা করা যাবে, ব্লাড বিএনপি। কি একটা মজার ব্যাপার, তাই না? তুমি দেখো পরের প্রশ্ন, ঠিক হৃদযন্ত্রের রোগ নির্ণয়ের প্রাথমিক পরীক্ষা। তো প্রাথমিক পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। তো প্রাথমিক পরীক্ষা হচ্ছে এনজিওগ্রাম না ইসিজি? হ্যাঁ, এনজিওগ্রাম। আবার তুমি এখানে দেখো, এই যে শব্দটা হচ্ছে এনজিওগ্রাম, ইসিজি, হৃৎপিণ্ডের প্রাথমিক রোগ নির্ণয় ইসিজি হোক, দুঃখিত, হ্যাঁ এটা ইসিজি হবে না, ইলেকট্রোকার্ডিওগ্রাম। দেখো হৃৎপিণ্ডের পেশির অবস্থান জানা যায়, পেশির অবস্থা। তো পেশির অবস্থা জানার জন্য এখানে একদম ক্লিয়ারলি লেখা আছে, পেশির অবস্থা জানার জন্য এমআরআই। তো পেশির অবস্থা জানার জন্য এমআরআই, আল্লাহর ওয়াস্তে পেশির অবস্থা এমআরআই, এটা মনে রাখা লাগবে। এই জিনিসগুলাকে, এই যে টেস্টগুলা আসবে পরীক্ষা কমন পড়বে তোমাদের। দেখো পরীক্ষা কমন পড়বে, হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক আছে কিনা, তো হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক আছে কিনা এটার জন্য তো করোনারি এনজিওগ্রাম লাগবে। সো ইটিটি কখন করব? টলারেন্স টেস্ট, এক্সারসাইজ টলারেন্স টেস্ট।
কোন পরীক্ষার মাধ্যমে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা, সেম একটু আগে বলছি, একটু আগে কার্যক্ষমতা বললে মাথার মধ্যে এই শব্দ চলে আসবে, ইটিটি। তাহলে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। হৃৎপেশিতে অপর্যাপ্ত অক্সিজেন সরবরাহ হলে সৃষ্ট বুক ব্যথা। তো বুকে যদি ব্যথা হয় তাহলে এটা তো অবশ্যই এনজাইনা। অক্সিজেন, হৃৎপেশিতে অপর্যাপ্ত অক্সিজেন, অস্বাভাবিক হৃৎস্পন্দন, এটা অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া, অ্যারিথমিয়া শব্দটা হচ্ছে অ্যারিথমিয়া। এটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া আর একটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া। ট্যাকি, একটা হচ্ছে ব্রাডিকার্ডিয়া আর একটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া। এবার আসি, অক্সিজেনের অভাব হলে হৃৎপিণ্ডের গতি কি হয়? অক্সিজেনের অভাব হলে হৃৎপিণ্ডের গতি তো বাড়ার কোনো কারণ নাই, বাড়ার কোনো কারণ নেই। ব্যাকটেরিয়ার সংক্রমণে হৃৎপিণ্ডে কোন রোগটি হয়ে থাকে? এটা ব্যাকটেরিয়ার সংক্রমণ। তো ব্যাকটেরিয়ার সংক্রমণে হৃৎপিণ্ডে, এখন ঘটনা হচ্ছে শব্দটা কিভাবে তুমি মিলাবা, যেহেতু এখানে হৃৎপিণ্ড বলছে সুতরাং এটা ফুসফুসের সাথে কোনো সম্পর্কিত নাই। তাহলে নিউমোনিয়া আর প্লুরাইটিস এটা অলরেডি ক্যান্সেল, কারণ প্লুরাইটিস এই শব্দটা হচ্ছে ফুসফুসের। প্লুরাইটিস, প্লুরাইটিস, প্লুরাইটিস মানে ইনফেকশন অফ দ্য প্লুরা। আর নিউমোনিয়া হচ্ছে নিউমোনিয়া, এটা হচ্ছে নিউমোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে হবে। কিন্তু নিউমোকক্কাস ব্যাকটেরিয়া দিয়ে হইলে এটা তো হৃৎপিণ্ডের কোনো ডিজিজ না, পিত্ত পাথরি, এটা হচ্ছে গল স্টোন। এটা হচ্ছে গল স্টোন, তার মানে পিত্তথলিতে যদি কোনো স্টোন হয় তাহলে এখানে বাকি থাকবে কি? এন্ডোকার্ডাইটিস। এন্ডোকার্ডাইটিস শব্দটা কি? এন্ডোকার্ডাইটিস। তো এন্ডোকার্ডিয়াম শব্দটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম। তো এন্ডোকার্ডিয়াম মানে হচ্ছে ভিতরের স্তর, ভিতরের স্তর। আর কার্ডাইটিস, আইটিস শব্দটা হচ্ছে আইটিস মানে হইল সংক্রমণ। নিম্নের কোনটি করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়? করোনারি হার্ট ডিজিজের অন্তর্ভুক্ত নয়, এটা হলো স্ট্রোক। কারণ এনজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফেকশন, আনস্টেবল এনজাইনা, এভরিথিং ইজ রিলেটেড উইথ হার্ট। দেখো এটা মেডিকেলের 8-9 প্রশ্ন, যদিও অনেক আগের প্রশ্ন, বাট এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। স্ট্রোক এটা ব্রেইনে হবে, ব্রেইনে, ব্রেইনে। এটার সাথে কোনো হৃৎপিণ্ডের বা করোনারি হার্ট ডিজিজের কোনো সম্পর্ক নাই। করোনারি, এখন অবশ্য সম্পর্ক নাই পুরোটা বলাও যাবে না, মানে মানে ডিজিজ আসলে সবই একটা আরেকটার সাথে কিভাবে যেন কানেক্টেড, এটা আবিষ্কার হয় নাই, কিন্তু হয়তো দেখা যাবে দেয়ার ইজ এ সার্টেন কোরিলেশনস বিটুইন দ্য ডিজিজ। সো এটা হচ্ছে করোনারি, করোনারি হার্ট ডিজিজ। তো করোনারি শব্দটার মানে হচ্ছে রিলেটেড উইথ হার্ট, রিলেটেড, রিলেটেড উইথ হার্ট। ওকে, বুঝাতে পারলাম? ওকে, এথেরোস্ক্লেরোসিসের জন্য কোনটি সত্য নয়? এথেরোস্ক্লেরোসিসের জন্য এখন ঘটনা হচ্ছে রক্তে চর্বির পরিমাণে অস্বাভাবিকতা হইলেই এথেরোস্ক্লেরোসিস হবে, এথেরোস্ক্লেরোসিস হইলেই উচ্চ রক্তচাপ হবে, আর উচ্চ রক্তচাপ হইলেই স্ট্রোক করার প্রবণতা বাড়বে। এখন এথেরোস্ক্লেরোসিস তো ব্রেনে যদি হয় তাহলে স্ট্রোক করবে, অফকোর্স উচ্চচাপ তো হবেই, কিন্তু সুগারের পরিমাণ এর সাথে তো আসলে এথেরোস্ক্লেরোসিসের সম্পর্ক ডিরেক্টলি এখন পর্যন্ত আমি জানি না। তো সুগারের কথা যখন আসবে, যখন ব্লাড সুগারের কথা আসবে, তখন 100% মাথায় রাখতে হবে ইনসুলিনের কথা। ইনসুলিন, তাহলে এটা হচ্ছে রক্তে সুগারের পরিমাণ কমে যেতে পারে। এরপর হলো স্ট্রোক। এই যখনই এই শব্দটা তোমার মাথায় আসবে স্ট্রোক, তখনই তুমি ব্রেইন চিন্তা করে ফেলবা যে হিউম্যান ব্রেইন, এইখানে যে ব্রেইনের পার্ট আছে, এই হচ্ছে পন্স আর মিডুলা অবলঙ্গাটা, এই হচ্ছে কর্পাস ক্যালোসাম, এই হচ্ছে পিটুইটারি গ্রন্থি,
এই হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাসের পার্ট, আর এই হচ্ছে সেরিব্রাম। তো এটা জাস্ট আমি একটা শর্টকাট আঁকাইছি। তো এইখানে যে আর্টারিজগুলো আছে বা ধমনীগুলো আছে, ধমনী, তো এইখানে যদি চর্বি জমে যায় আর সেখানে যদি কোনো ধরনের মানে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়, দ্যাটস কল স্ট্রোক। ফলে রক্তনালী ফেটে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে। এটাকে বলা ইন্টারনাল হ্যামোরেজ। ইন্টারনাল হ্যামোরেজ হতে পারে। স্ট্রোকের চিকিৎসা কি? এখন শব্দটা হইল, একটু ফিল করো। এই স্ট্রোক তো ব্রেইনে হয়েছে, তো ব্রেইনে হইলে পেসমেকার ইমপ্লান্টেশন দিয়ে তো কিছু হবে না। তারপরে করোনারি বাইপাস দিয়ে তো হার্টের রিং বা হার্টের যদি কোনো ধরনের সিকোয়েন্সিয়াল প্রবলেম হয় সেখানে বাইপাস করার জন্য ইউজ হয়। এনজিওপ্লাস্টি ইজ অলসো নট। তাহলে এখানে তিনটেই তো না, এখানে একটাও হবে না। তো হৃৎপিণ্ডে তো বিভিন্ন ধরনের প্রবলেম তুমি দেখলা। এখন যদি হৃৎপিণ্ডের বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্যে পেসমেকারকে চিন্তা করতে হয়, দ্যাট ইজ পেসমেকার। তো পেসমেকারে এইখানে একটা জেনারেটর থাকে, তারপরে জেনারেটরের সাথে লিড থাকে, তার কম্পিউটারের সেন্সর্ড ওয়্যার থাকে, লিড থাকে, এবং ব্যাটারি থাকে। কি ব্যাটারি? লিথিয়াম ব্যাটারি। এই যে লিথিয়াম ব্যাটারি পরীক্ষায় আসবে, এখানে কথাবার্তা লেখা রাখছি। কোনো কারণে যদি হার্টের বিট রিদমিক না হয়, this machines is transplanted in external operations, and then it creates the impulse, and then it control the heartbeat. So কি দ্বারা? একটা লিথিয়াম ব্যাটারি দ্বারা পরিচালিত হবে। এবং সক্রিয় রাখতে 15 মিনিটে এত ওয়াট বিদ্যুৎ দরকার, 15 মিনিটে 1 থেকে 5 ওয়াট বিদ্যুৎ লাগবে। এর মেয়াদ হচ্ছে 7 থেকে 10 বছর। কে আবিষ্কার করেছে? উইলিয়াম চার্ডেক এন্ড উইলসন, গ্রেট ব্যাচ, 1969। কি জিনিস থাকবে? লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর, আর সেন্সর তার বা লিড। কনফার্ম? ওকে। পরীক্ষায় যদি রিটেনে আসে যে পেসমেকার কেন ব্যবহৃত হবে, একটা পেসমেকারে কি কি থাকে, তখন তোমরা এটা লিখবা। আর যদি পেসমেকারের প্রকারভেদ নিয়ে প্রশ্ন আসে, তাহলে একটা হচ্ছে সিঙ্গেল চেম্বার্ড, ডাবল চেম্বার্ড, ট্রিপল চেম্বার্ড। তো সিঙ্গেল চেম্বার্ড কোনটা? ছবি দিয়ে একটু বোঝাই দিই। ছবি, একটা তার আইসা কেবলমাত্র ডান অলিন্দে লাগবে। কোন অলিন্দে? একটু ফিল করো, দাঁড়াও, একটু ফিল করো। আমি আগে এখানে একটু দেখাইনি, দয়া করে একটু ফিল করো। ডান অলিন্দে লাগবে, তাহলে একটা চেম্বার এসে লাগলো। এর পরেরটা হচ্ছে ডান নিলয়, ডাবল চেম্বার্ড। এরপরেও যদি হার্টের ফাংশনস ঠিকঠাক না থাকে, তাহলে এই যে ট্রিপল চেম্বার্ড, অর্থাৎ এটা বাম অলিন্দে এসা যুক্ত হবে। কিন্তু হৃৎপিণ্ডকে মানে ফাংশনাল রাখতে পেসমেকারের কোনো লিড আইসা এই বাম নিলয় এখানে এসে যুক্ত হয় না। তাহলে কয় প্রকোষ্ঠ? 3 প্রকোষ্ঠ। একটা হচ্ছে সিঙ্গেল চেম্বার, ডাবল চেম্বার, ট্রিপল চেম্বার। সিঙ্গেল চেম্বার কোনটা? শুধু ডান অ্যাট্রিয়াম, মাথায় রাখো। ডাবল চেম্বার কোনটা? ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। ট্রিপল চেম্বার কোনটা? শুধু বাম অ্যাট্রিয়াম বাদে, মানে বাম অ্যাট্রিয়াম ব্যতীত অন্য অংশে, বাম অ্যাট্রিয়াম না, এটা বাম ভেন্ট্রিকল হবে। লাইনটা মনে ভুল লিখছে, হ্যাঁ, বাম ভেন্ট্রিকল হবে, এটা বাম ভেন্ট্রিকল হবে। এখানে সম্ভবত, হ্যাঁ, এই যে দেখাই, আমি তোমাদেরকে দেখাই, এটা তো নিচে চলে গেলাম, লসিকার পাটটা বাদ আছে। এই যে, হ্যাঁ, সরি, লেফট ভেন্ট্রিকলে, রাইট, লেফট ভেন্ট্রিকলে, আমি ভুল বলছি, লেফট ভেন্ট্রিকলে
এটা হচ্ছে কানেক্টেড থাকবে, লেফট অ্যাট্রিয়ামে থাকবে না, সরি। কারণ হচ্ছে মেইন জায়গাটাতে আমি মিস করছি। কোন জায়গায়? সেটা হইলো যে হার্ট তো বিট করবেই হচ্ছে লেফট ভেন্ট্রিকলে। কারণ হইলো লেফট ভেন্ট্রিকল যদি চাপ না দেয় রক্ত তো বাইর হবে না, কিন্তু ফুসফুস থেকে রক্ত যখন বাম অলিন্দে আসবে তখন এটার জন্য কোনো লিড দরকার নেই। সরি, মাই মিস্টেক। তার মানে একটা হচ্ছে এখানে মানে আমি ভুল লিখছি, তাই না? এটা একটু মুছি। তাহলে এখানে কাহিনীটা হচ্ছে কি, এখানে কাহিনীটা হচ্ছে এই জায়গাটাই হবে না শুধু, অর্থাৎ এইটা হইল লেফট অ্যাট্রিয়াম, আমার পজিশনটা আসলে এই জায়গাটাই হবে। তার মানে এইখানে লেফট অ্যাট্রিয়ামে ওয়্যারটা যায় না। তো ওয়্যারটা যায় কোন কোন জায়গায়? রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলে। লেফট অ্যাট্রিয়ামে এটা যায় না, কারণ হচ্ছে লেফট অ্যাট্রিয়ামে শুধু অক্সিজেনেটেড ব্লাডটা আসে। সো লেফট অ্যাট্রিয়াম কন্ট্রাকশন হইতে পারে, কিন্তু লেফট ভেন্ট্রিকল কন্ট্রাকশন হইতেই হবে যেন মহাধমনী দিয়ে সারা দেহে রক্ত প্রবাহিত হয়। ঠিকঠাক? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, মাই মিস্টেক। পেসমেকারের কাজ কি? পেসমেকারের কাজ হচ্ছে তরল রাখার কোনো সম্ভাবনা নাই, হৃদরোগ প্রতিরোধ। আচ্ছা, এটা হবে, এটা হবে, হৃদস্পন্দনের ধীরগতি নিয়ন্ত্রণ করে। পেসমেকারের সেন্সরগুলোকে কি বলা হয়? ইলেকট্রোড বলে। ইলেকট্রোড, সেন্সরগুলোকে ইলেকট্রোড বলে। কৃত্রিম পেসমেকারে কোন ব্যাটারি ব্যবহার হয়? এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম আয়ন না, নিকেল ক্যাডমিয়াম না, ড্রাইসেলো না। মানবদেহের হৃদযন্ত্রে কোনটিকে? ওরে বাবা রে বাবা, এ দেখো, একজনের শ্বশুর বাড়ি থেকে শুরু হয়ে আরেকজনের শ্বশুর বাড়ি থেকে শেষ হয়েছে। একদম সহজ প্রশ্ন, কোনটিকে পেসমেকার বলে? সাইনোঅ্যাট্রিয়াল নোড। সাইনো, এস এ নোড ইজ অ্যাবাউট টু, এস এ নোড কি? পেসমেকার। পেসমেকার। এরপরে হচ্ছে সার্জারি নিয়ে কথাবার্তা। ওপেন হার্ট আর বাইপাস। ওপেন হার্টে কি হয় ইউনো? অন পাম্প, অফ পাম্প, রোবট অ্যাসিস্ট্যান্ট। সো অন পাম্প, অফ পাম্প, রোবট অ্যাসিস্ট্যান্টের মধ্যে পার্থক্য আছে। বাইপাস সার্জারি কি? বাইপাস সার্জারি হচ্ছে বডির বা দেহের অন্য কোনো অঙ্গ থেকে আর্টারি কেটে এনে হৃৎপিণ্ডের যেই পথে ব্লাড যেতে পারছিল না তাকে অন্য দিকে মুভ করা দেওয়া। সো ইটস অল অ্যাবাউট বাইপাস সার্জারি। তাহলে এখানে ওপেন হার্ট সার্জারি নিয়ে কিছু কথা আছে। উইলফ্রেডের নাম মনে রাখতে হবে, অ্যান্ড বিগেলো। তারপরে অন পাম্প সার্জারি কি? এখানে একটা মেশিন ইউজ করা হয়, মেশিন। সেটা হইলো অন পাম্প সার্জারি কার্ডিওপালমোনারি নামেও পরিচিত। তাহলে এটা কি? কার্ডিওপালমোনারি মানে হৃদ ফুসফুস। এখানে সাময়িকভাবে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন দিয়ে হৃৎপিণ্ডের কাজ চালানো হয়। সেটা হচ্ছে অন পাম্প। বিটিং হার্ট পাম্প সার্জারি বা বিটিং হার্ট কি? অফ পাম্প কি? এই সার্জারিতে হৃৎফুস ব্যবহৃত হয় না। কেন? কারণ এখানে হার্ট বিট করা অবস্থাতেই অপারেশনসটা করা হয়। তো এটাকে বলা হয় ওপি ক্যাব সার্জারি বলা হয়। আর রোবট অ্যাসিস্টেড তো রোবট অ্যাসিস্টেড। তাহলে এই যে নামগুলা, একটা হচ্ছে অন পাম্প, অফ পাম্প। রোবট অ্যাসিস্টেড তো রোবট দিয়ে, এটা তোমরা বুঝছো, কিন্তু বিষয়গুলো এত ইজি না। অন পাম্প সার্জারিতে হৃৎপিণ্ডের অ্যাক্টিভিটিটাকে বাইরের একটা মেশিন দিয়ে প্রতিস্থাপন করে বিটিং অফ করে তারপর করা হয়। কিন্তু অফ পাম্প যেটা এটা বিটিং হার্ট সার্জারি, অর্থাৎ হার্ট বিট করতে থাকবে, এমন সময় মানে কার্ডিওপালমোনারি মেশিন ইউজ হবে না। তাহলে বাইপাস সার্জারির কিছু লাইনস এখানে আছে। করোনারি লুমেন, করোনারি ধমনী লুমেন 50 থেকে 70% সংকীর্ণ হয়, তখন অক্সিজেন সমৃদ্ধ রক্তের প্রবাহ হৃদপ্রশিদ্ধ কমে যায়, এখন বুকে ব্যথা হয়। এই যে লাইনটা বইয়ে দেখাইছিলাম যে ধমনীর লুমেন যদি 90 থেকে 99% সংকীর্ণ হয় তখন অস্থির অ্যাঞ্জাইনা ত্বরান্বিত হয়। অস্থির অ্যাঞ্জাইনা কোনটা? মানে আনস্টেবল, শুয়ে আছে পেশেন্ট, ঘুমায় আছে, বিশ্রাম নিতেছে, এমন সময় ব্যথা হবে, এটা আনস্টেবল অ্যাঞ্জাইনা। আর আনস্টেবল অ্যাঞ্জাইনা হার্ট অ্যাটাকের প্রিভিয়াস একটা সিমটম। এখানে মেকানিক্যাল হার্টের কথা বলা হয়েছে, সহজ একটা জিনিস কিন্তু মোটেও সহজ না, তোমরা একটু রিডিং পড়বা। আমরা এখন এখানে টেকনিক্যাল কোনো এক্সপ্লেনেশনে যাচ্ছি না। বিগত বছরের প্রশ্নের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি কয় প্রকারের হয়? ওপেন হার্ট সার্জারি একটু আগে বললাম কয় প্রকার? 3 প্রকার। কি কি? অন পাম্প, অন পাম্প। খেয়াল করো এখানে কি হবে? কার্ডিওপালমোনারি মেশিনটা ইউজ হবে। কার্ডিও
পালমোনারি মেশিন ইউজ হবে, কার্ডিও পালমোনারি মেশিন। আচ্ছা, আরেকটা হচ্ছে অফ পাম্প, অফ পাম্প এটা হচ্ছে বিটিং হার্ট, বিটিং হার্ট। তাহলে এইটাকেও কি বলবো, এটা বিটিং হার্টে, বিটিং হার্টে কোনো মেশিন ইউজ হবে না, বাইরের কোনো মেশিন ইউজ হবে না। আরেকটা হচ্ছে রোবট অ্যাসিস্টেড, বাইরের কোনো মেশিন ইউজ হবে না। হৃদফুসফুস যন্ত্র কোন কাজে ব্যবহৃত হয়? অবশ্যই হচ্ছে ওপেন হার্ট সার্জারিতে। সো হৃৎপিণ্ডের বাইপাস সার্জারি, রক্তচাপ নিয়ন্ত্রণের পেসমেকার বসাতে না। হৃদফুসফুস যন্ত্র এখানে ম্যাটের 17-18 প্রশ্ন না, ম্যাটের 17-18 প্রশ্ন। এখন আরেকটা জিনিস একটু দেখা দরকার, একটু চেক করা দরকার। হ্যাঁ, একটু চেক করা দরকার। দেখো, এই যে মেকানিক্যাল হার্ট নিয়ে কথা আছে এখানে, ওপেন হার্ট সার্জারিতে দেখো, এই যে দেখো লেখাই আছে। হ্যাঁ, দেখো অন পাম্প সার্জারি হলে, অন পাম্প সার্জারি হলে হৃদস্পন্দন বন্ধ করে দিয়ে হৃদ ফুসফুস মেশিন মানে হার্ট লাং মেশিনের সাহায্যে পাম্প করে সারা দেহে রক্ত সরবরাহ অব্যাহত রাখা হয়। সার্জারি শেষে মেশিন খুলে নেওয়া হয়। এই যে মেডিকেল 17-18 প্রশ্ন, কিন্তু ঘটনা হচ্ছে এই যে 17-18 প্রশ্নে এখানে অপশনে কোনো একটা গ্যাঞ্জাম আছে। তো যেহেতু মেডিকেলের 17-18তে এই প্রশ্ন আসছে, এইখানে অফকোর্স এটা ওপেন হার্ট সার্জারির পদ্ধতি। সো এখানে ওপেন হার্ট সার্জারি আজমল স্যারের বইয়ে 3 ধাপে আর মাঝে ধাপের বইয়ে 4 ধাপে দেওয়া আছে। এটা এনজিওপ্লাস্টি বা রক্তচাপ নিয়ন্ত্রণ এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার কথা না। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে ওপেন হার্ট সার্জারিতে, ওপেন হার্ট সার্জারি। এখন মেবি আমি চেক করি নাই যে এমসিকিউর অপশনটা প্রপার আছে কিনা, না থাকলে এটা ওপেন হার্ট সার্জারি হবে। কোন ধরনের সার্জারিতে বাইপাস ব্যবহার করা হয়? আচ্ছা, বাইপাস কার্ডিও পালমোনারি বাইপাস, অর্থাৎ এটা অন পাম্প সার্জারিতে করা হয়। এটা অন পাম্পে, অন পাম্পে, এটা যেন তোমাদের মিস না হয়। অফ পাম্প মানে বিটিং হার্ট। সো অফ পাম্প, অফ পাম্প এইটা হচ্ছে বিটিং হার্ট, বিটিং হার্ট, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাথায় রাখতে হবে। কোন ধরনের সার্জারিতে হৃৎপিণ্ড সক্রিয় থাকে? হৃৎপিণ্ড সক্রিয় থাকে অফ পাম্পে। কেন কি এই অফ পাম্পে এই জন্য থাকে, এইটা হচ্ছে বিটিং হার্ট, বিটিং হার্ট। এখানে এনজিওপ্লাস্টি নিয়ে কথা বলা আছে। যদি ধমনীর লুমেনে কোনো ধরনের চর্বি জমে যায় এবং চর্বি জমে সেটা যদি চিকন হয়ে যায়, লুমেন যদি চিকন হয়ে যায়, তখন এই ক্যাথেটার দিয়ে স্টেন্ট ফুলাইয়া এখান থেকে চর্বিটাকে বের করে এই এই ধমনীর লুমেনটাকে আবার আগের জায়গায় রাখা হয়। ধমনীর লুমেন আগের জায়গায় রাখা হয়। সো এনজিওপ্লাস্টি কয় রকম? 4 প্রকার। একটা হচ্ছে বেলুন এনজিওপ্লাস্টি, একটা হচ্ছে লেজার এনজিওপ্লাস্টি, আর একটা হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি, আর একটা হচ্ছে করোনারি স্টেন্টিং। প্রত্যেকটাই খুবই টেকনিক্যাল, তোমরা আপাতত নামটি মনে রাখবা, নামটা। হ্যাঁ, এর নাম কি? ডক্টর অ্যান্ড্রেস গ্রয়েনজিক। এটা হচ্ছে পারকিউটিনাস করোনারি ইনভেনশন বা ইন্টারভেনশন। ইন্টারভেনশন শব্দের মান হচ্ছে হস্তক্ষেপ। হ্যাঁ, পারকিউটিনাস করোনারি ইন্টারভেনশন এনজিওপ্লাস্টি বা পিটিসিএ বলা হয়, পিটিসিএ, পারকিউটিনাস ট্রান্সলুমিনাল করোনারি এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি করলে কি হবে? এনজিওপ্লাস্টি করলে হৃদস্পন্দন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নাই, হৃদস্পন্দনের গতি ধীর হওয়ার সম্ভাবনা নাই। এটা হচ্ছে সরু ধমনী প্রশস্ত হবে। এটা ম্যাট 24-25-এর প্রশ্ন, 24-25-এর প্রশ্ন। কিন্তু এবার হচ্ছে লসিকা, দ্য লাস্ট পার্ট। সবচেয়ে কম প্রশ্ন আসছে লসিকা থেকে। তো লসিকা হইল যে রক্তের যে তরল অংশ রক্তবাহিকার প্রাচীর ভেদ করে টিস্যুর মাঝে এসে জমা হয়, সেটার নাম লসিকা। দেখো এখানে একটা স্লাইডে বিশাল করে অনেক লাইন লেখা আছে। হ্যাঁ, অনেক লাইন লেখা আছে। তো এই যে লসিকা সম্পর্কিত যে তথ্য বা যেটাকে আমরা লিম্ফ বলতেছি, এটা কি জিনিস? রক্ত একটা তরল পদার্থ, তরল যোজক কলা।
তো লসিকা তরযোজক কলা, রক্ত এবং লসিকা ইজ দ্য ফ্লুইড কানেকটিভ টিস্যু, আমরা জানি। তো লসিকা থাকে টিস্যুর মাঝে, এবং লসিকাকে বহন করার জন্য লসিকা নালী আছে। লসিকা নালীর কোনো কোনো অংশ আবার ফুলে গোল গোল অংশে পরিণত হয়েছে, তার নাম হচ্ছে লিম্ফ নোড বলে। এই উপাদানগুলোকে লসিকা বলে। খুব খেয়াল করো, লসিকা কেমন? ক্ষারধর্মী। এবং কেমন পদার্থ? হলুদ বর্ণের তরল পদার্থ। লসিকা থেকে যদি একটা প্রশ্ন আসে, একটাই অ্যান্সার করা লাগবে, একটা প্রশ্ন। তাহলে পিএইচ হচ্ছে 7.4 থেকে 9, মানে এটা ক্ষারীয়। কিন্তু রক্তের পিএইচ কিন্তু এত না, রক্তের পিএইচ হচ্ছে 7.42। লসিকার পরিমাণ কত? 4 থেকে 8 লিটার। আবার আলিম স্যারের বই আবার একটু ভ্যারিয়েশন আছে। ক্ষুধার্ত অবস্থায় লসিকাতে ফ্যাটের পরিমাণ কি থাকে? কম থাকে। কেন? কারণ তখন মানে যখন বডিতে গ্লুকোনিওজেনেসিস হয়, তো তখন শর্করার চাহিদা পূরণ করার জন্য অশর্করা থেকে শর্করা উৎপন্ন হয়, অ্যান্ড দ্যাটস কল গ্লুকোনিওজেনেসিস, অ্যান্ড দ্যাটস ওয়াই সাম ফ্যাট হ্যাজ বার্ন। লসিকা গ্রন্থি যান্ত্রিক ছাঁকনি হিসেবে কাজ করে। কি ছাঁকনি? মেকানিক্যাল ফিল্টার। এবং এখানে কোন শ্বেত রক্তকণিকা? লিম্ফোসাইট। তো শব্দটা কেন? লিম্ফের যে সাইট, লিম্ফের যে সাইট, এইটার নাম হচ্ছে লিম্ফোসাইট। তো লিম্ফোসাইট ক্রিয়েট করবে। মানবদেহের ঘাড়ে, বগলে, কুচকিতে অধিক সংখ্যক লসিকা গ্রন্থি থাকে। আমি যদি একটু তোমাদেরকে একটা চেহারা দেখাই, ধরো লিম্ফ ইন হিউম্যান বডি, তাহলে তোমাদের একটু আইডিয়া হবে দেখতে যে এটা আমাদের বডিতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ছড়ানো থাকে। হ্যাঁ, আচ্ছা আমি আরেকটু দেখাই, তাইলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। আমি যদি একটু লিম্ফেটিক সিস্টেমটা দেখাই, তাহলে তোমাদের আরেকটু 3D হয়তো ক্লিয়ার হইতে পারে যে লিম্ফেটিক সিস্টেমটার সবচেয়ে বিউটিফুল ফিগারটা হইতে পারে। কেমনে দেখাবো? আচ্ছা এইটাই দেখাই, তাহলে তোমাদের আন্দাজটা হবে এবং তোমাদের বেশি মনে থাকবে। ভিজুয়ালাইজেশনটা অনেক বেশি হেল্প করে মনে রাখতে। তো এই হইল মানুষের, দেখো এই যে দেখো, এই হইল এই লিম্ফেটিক ডাক্ট, এবং এইখানে এই যে এগুলো সব হচ্ছে লিম্ফ নোড। এটা হচ্ছে থাইমাস গ্রন্থি, মানে লিম্ফেটিক গ্ল্যান্ড। এই যে এটা হচ্ছে স্প্লিন বা প্লিহা। তো এখন লিম্ফ থেকে ভার্সিটিতে যত প্রশ্ন আসছে, খুব বেশি প্রশ্ন আসে নাই, কিন্তু যদি একটু ভিজুয়ালাইজেশন করো তাহলে মনে হয় একটু ইজি হবে। তো এটা হচ্ছে ব্রেইনের পার্ট। সো ব্রেইন থেকে শুরু করে একদম বডিতে আনাচে কানাচে মনে হচ্ছে জালের মতো ছড়ায় আছে। তো এই যে লিম্ফ, এই লিম্ফটাকে আমরা ব্যাখ্যা করার জন্য মনে রাখবো যে লসিকা নালী আছে, যেটাকে আমরা লিম্ফেটিক ডাক্ট বলি। বায়োলজিতে ডাক্ট মানে হচ্ছে নালী। আর এটা হচ্ছে লিম্ফেটিক গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি। এই গ্রন্থি নিয়ে বইয়ে যে কথাগুলো আছে, এটা আগে তোমাদেরকে একটু দেখাই, তাহলে তোমাদের আন্দাজ করতে সুবিধা হবে। তোমরা যখন লিম্ফটা পড়বা, কি কি অংশ পড়বে? আমি তো স্লাইডে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখছি, একটু এইখানে আসি, তাহলে তোমাদেরকে একটু সুবিধা হবে দেখাইতে। তাহলে এইখানে দেখো কি কি লিম্ফ গ্রন্থি আছে। এক, লিম্ফ নোড, টনসিল, প্লিহা, থাইমাস, আর লাল অস্থিমজ্জা। অস্থিমজ্জা কি? এই অস্থিমজ্জা মানে হচ্ছে বোন মেরু। তো বোন মেরু। সো দিজ আর দ্য গ্ল্যান্ডস। এখানে আসার মতো কি কি আছে? মানব দেহে 400 থেকে 700 লিম্ফ নোড পাওয়া যায়। কত? 400 থেকে 700। মানব দেহে কয় ধরনের টনসিল রয়েছে? 3 ধরনের, প্যালাটাইন, অ্যাডেনয়েড, আর একটা হচ্ছে লিঙ্গুয়াল। লিঙ্গুয়া মানে জিহ্বা। এই লাইনগুলো মনে রাখবা। এখানে এই যে লিম্ফ নোডের মধ্যে এই যে আমি যে ছবিটা দেখাইছি, ওইটার একটা ল্যাটারাল ভিউ এখানে দিছে। এই সেম ভিউটা হচ্ছে যে এখানে আছে, তো এই যে টনসিল, তারপরে এই যে থাইমাস, এই যে প্লিহা, এই যে বডিতে বিভিন্নভাবে লিম্ফ নোডগুলো আছে। এবং সবচেয়ে বেশি লিম্ফ নোডগুলো দেখো সব কানেক্টিং পয়েন্টে, এই যে কুচকিতে
বগলে, এই যে এখানে আছে, এই যে এইসব জায়গাতে এই যে লিম্ফ নোডসগুলো আছে, and these are the lymph gland, this carries the lymph. তাহলে এখন তুমি যদি একটু বইটাতে যাও, তো বইয়ের লাইনগুলো যদি একটা বার ভালো মতো পড়ো, তাহলে তোমার কাছে ইজি হয়ে যাবে যেখান থেকে কি কি আসবে। তারপরে টনসিল যদি কেটে ফেলা হয়, তাহলে তার নাম হইল টনসিলেক্টমি। টমি, টেকটমি, এই শব্দটার মানে হচ্ছে কেটে ফেলা, কেটে ফেলা। ওকে, কলিসিস্টেকটমি, গল ব্লাডার কেটে ফেলা, গল ব্লাডার কেটে ফেলা। তারপরে প্লিহা, স্প্লিন, এটা একটা খুব মজার জিনিস। এখানে কি আছে দেখো, প্লিহাকে বলা হয় কি দেখো, রিজার্ভার, রক্তের রিজার্ভার বা ব্লাড ব্যাংক। কেন বলে? 300 ml রক্ত জমা থাকে। লোহিত রক্তকণিকার কি বলা হয়? কবরস্থান। জীবাণু ধ্বংস করে রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ। একাডেমিক্সে আমরা এটা পড়াই আরও ডিটেইল, কিন্তু এই মুহূর্তে তোমাদেরকে দেখো, এই যে এটার নাম হচ্ছে থাইমাস। ওই যে থাইমাস আমি দেখাইছি, থাইমাস। হ্যাঁ, এই থাইমাস থেকে 2 ধরনের হরমোন খরিত হয়, একটা হচ্ছে থাইমোসিন, থাইমোপোয়েটিন। দাগাও একটু। এবার দেখো তুমি প্রশ্ন কি কি আসছে। আমি এখানে কিছু জিনিস লেখা রাখছি। লসিকার কাজ, এইটা হতে পারে ডিউ রিটেনের প্রশ্ন। ডিউ রিটেনের প্রশ্ন এখানে একদম গাজী আজমত স্যারের বইয়ে যা লেখা আছে এরকম কিছু লেখা আছে। কলা থেকে কলা রসে প্রায় 10% অংশ লসিকার দ্বারা অপসৃত হয়ে থাকে। লসিকার সংবহনের কিছু ডেটা তোমাদেরকে দিয়েছি, সিম্পলি একটু মনে রাখবা। সিম্পলি দেখো, প্রথম প্রশ্নের ক্ষেত্রে লসিকা গ্রন্থির ক্ষেত্রে লিম্ফ নোড আসবে পরীক্ষায় কত? 400 থেকে 700 লিম্ফ নোড, বইয়ের মধ্যে যা আছে। টনসিলের ক্ষেত্রে 3 ধরনের টনসিল। কেন এটা দেওয়া? যদি তোমরা মানে রিভিশন দিয়ে যেতে চাও, আমার স্লাইড পড়ে যেতে পারো। তাহলে প্যালাটাইন, অ্যাডেনয়েড, আর একটা হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। যদি অপারেশন করে কাটা হয় তার নাম টনসিলেক্টমি। আর যদি কোনো ধরনের ইনফেকশন হয় তাহলে তার নাম টনসিলাইটিস। টনসিলাইটিস। প্লিহা, এটাকে কি বলা হয়? 300 ml ব্লাড ও স্টোর করে, এটা জীবাণু ধ্বংস করে, এবং এটাকে লোহিত রক্তকণিকাকে কবরস্থান বলা হয়। এটাকে বলা হয় গ্রেভিয়ার্ড। গ্রেভিয়ার্ড, গ্রেভিয়ার্ড। পিরামিড আকৃতির যে অংশ, এটার নাম হচ্ছে থাইমাস। হরমোন কটা? 2টা, থাইমোসিন, থাইমোপোয়েটিন। এখানে কিছু লাইন লিখে দিছি, লসিকা এবং সিরামের মধ্যে এবং লসিকা এবং সিরাম ও প্লাজমার মধ্যে পার্থক্য। একবার রিডিং দিবা। দেখো, ডি ইউনিটের প্রশ্ন, রক্তরস কৈশিক জালিকা থেকে বেরিয়ে কোষের চারপাশে অবস্থান করলে তাকে কি ফ্লুইড বলে? শব্দটা হচ্ছে কি ফ্লুইড বলে। কি ফ্লুইড বলে? অবশ্যই হচ্ছে, এ দেখো, এক্সট্রা সেলুলার, ইন্ট্রাসেলুলার, ইন্টারস্টিশিয়াল, ইন্টারভাস্কুলার। খুবই সেন্সিটিভ কোয়েশ্চেন, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হবে। কেন? এক্সট্রা সেলুলার, এক্সট্রা শব্দটার মানে হচ্ছে বাইরে, সেলুলার এই শব্দটার মানে হইল কোষে, তাহলে কোষের বাইরে। ইন্ট্রাসেলুলার মানে কোষের ভিতরে। ইন্ট্রাভাস্কুলার, ইন্ট্রা শব্দটা একটু ফিল করো, ইন্ট্রা, ইন্ট্রা শব্দটার মানে ভেতরে। আর ভাস্কিউলার এই শব্দটার মানে হইল রক্তবাহিকা। তো ইন্টারস্টিশিয়াল মানে হচ্ছে টিস্যুর মাঝে। ইন্টারস্টিশিয়াল, স্টিশিয়াল এটা হচ্ছে টিস্যুর ভেতরে, টিস্যুর মাঝে বা টিস্যুর মাঝে। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এটা সেল এক্সট্রা সেলুলার হবে না তো। প্রতি 100 ml লসিকায় শর্করার পরিমাণ 120 থেকে 132 গ্রাম। একদম বইয়ের মধ্যে স্পষ্ট লেখা, একদম ইনফো বেসড লেখাপড়া। এটা কোনটা হবে? এই যে ইনফো বেসড লেখাপড়া, কই যেন এটা বইয়ের মধ্যে লেখা থাকার কথা না? 120 লেখা থাকার কথা, তো অবশ্যই লেখা থাকার কথা। ওমা, শর্করা কই? এই যে কোষবিহীন উপাদান, ওমা, টিস্যুর উপাদানের মধ্যে শর্করায় প্রোটিন 500 থেকে 700, লিম্ফোসাইট, কার্বোহাইড্রেট। বইয়ের মধ্যে তো অবশ্যই থাকার কথা। কোন এক জায়গায় গ্যাঞ্জাম লাগতেছে, দেখছো? এক জায়গায় তো গ্যাঞ্জাম লাগতেছি, কোনো এক জায়গায় আছে, এটা তো আমি পড়ছিলাম।
লসিকার উপাদানের মধ্যে অবশ্যই শর্করার পরিমাণ 100 ml শর্করার পরিমাণ 120 থেকে 132 গ্রাম হওয়ার কথা। এটা কোনোভাবে যদি মিস না হয়, শর্করা কোষবিহীন উপাদানের মধ্যে এখানে কার্বোহাইড্রেট তো থাকবেই। প্রশ্ন কি করছে? শর্করার পরিমাণ না 100 ml, এটা এরকমই হওয়ার কথা। মাই মিস্টেক, এটা একটু দেখতে হবে। আমি কোথাও না কোথাও দেখছি, আমি জানি না এটা আমার চোখে পড়তেছে না কেন। যদি কোনো ফিলিংসও আমাকে তোমরা একটু জানাবা। আমার কাছে মনে হচ্ছে এটা, হ্যাঁ। কিন্তু আবার এটাও মনে হচ্ছে যে 100 ml এত বেশি থাকার তো কথা না। এই ডেটা নিয়ে আমি একটু কনফিউজড। আই উইল চেক অ্যান্ড দেন উইল ফিক্স ইট অ্যাগেন। তারপরে মানবদেহে লসিকার পরিমাণ ওই যে বইয়ের মধ্যে আছে 4 থেকে 8 লিটার, তাই না? ইন্টারস্টিশিয়াল ফ্লুইড লসিকাতন্ত্র বহন করে না। লসিকাতন্ত্র অবশ্যই কোষীয় এবং কোষবিহীন উপাদান বহন করে, কিন্তু লোহিত রক্তকণিকা বহন করে না। নো, লসিকায় আরবিসি নাই, লোহিত রক্তকণিকা বহন করে না। সেখানে হলুদ বর্ণের তরল পদার্থকে কি বলা হয়? এটা হলুদ বর্ণের তরল পদার্থ বোঝাই যাচ্ছে যেটা লসিকার প্রশ্ন, সাস্টের 10-11 প্রশ্ন। নিচের কোনটিকে রক্ত ফিল্টার করে? লসিকা গ্রন্থি। অবশ্যই প্লীহা ইজ ওয়ান অফ লসিকা গ্রন্থি। লসিকার বৈশিষ্ট্য কোনটা? শর্করা হবে। লসিকার বৈশিষ্ট্য কোনটা? শর্করা আমিষ পরিবহন তো করেই, ছোট ছোট শিরা দ্বারা না, অধিকরণ নো। শর্করা আমিষ পরিবহন করে। নিম্নের কোন অঙ্গে লোহিত কণিকা ধ্বংস হয়? অবশ্যই গ্র্যাভিয়ার্ড অফ, এইটাও হয় প্লীহা, স্প্লিন, গ্র্যাভিয়ার্ড অফ আরবিসি। হ্যাঁ, এটা এএফএমসি আর্ম ফোর্সেস 24-25 প্রশ্ন। লসিকার শতকরা কত ভাগ পানি? অ্যাভারেজ 92%। 92 হওয়ার কথা, শতকরা 92 না। এটা তো অ্যাভারেজ থাকার কথা, কেন এখানে অ্যাভারেজ দেয় নাই? লসিকায় এত পার্সেন্ট পানি, এখানে অবশ্য আবার এটা 94%ই মেরে দিছে। এক এক সময় এক একটা 94%, তাহলে অ্যাকর্ডিং টু আসলে এটা হওয়ার কথা। ঠিক আছে, লসিকায় 94%ই হবে, যেহেতু বইয়ে আছে। একদম মুখস্থ। থ্যাংক ইউ। যতটুকু সময় আলাপ করলাম, ব্যাখ্যা দিতে ইচ্ছা করে, আবার ক্লাস লম্বা হয়ে যায়, আবার কোনটা মিস করলাম এটা নিয়েও টেনশনে থাকে। তো ভার্সিটি অ্যাডমিশনে একটা টিচারের মানে সীমাবদ্ধতাটা কোন জায়গায়? টাইম কনস্ট্রেন্ট আছে, আবার বেশি লম্বা ক্লাস হলে তোমরা দেখতে চাও না। তো সব কিছু মিলে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে তো আমরা থাকি। সো হোপফুলি দেখি। ঠিক আছে, তাহলে রক্ত সংবহন শেষ হলো, এরপর আমরা ইনশাল্লাহ পরের চ্যাপ্টার শ্বসনতন্ত্র নিয়ে কথা বলবো। ঠিক আছে, বাই বাই।